শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেল প্রচেষ্টায় রেবায় আবারও স্বাগত। অনেক দিন পর আপনাদের জন্য একটি নতুন গল্প নিয়ে আবার হাজির হয়েছি। কর্মক্ষেত্রে কিছু ব্যস্ততা এসে যাওয়ায় অনেক দিন কিছু গল্প রেকর্ড করার সুযোগ হয়নি, সময় পাইনি বলতে পারেন। যাই হোক, আজকে আমার গল্প লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের লেখা বিষাদ পেরিয়ে। আসুন তাহলে গল্পটি শুনে নেওয়া যাক। শুরু করছি আজকের গল্প বিষাদ পেরিয়ে। আবার ল্যান্ডফোনটা বাজছে। বাথরুম থেকে শুনতে পাচ্ছিল অনুব্রত। সকাল থেকে আজ এই এক হয়েছে, ক্ষণে ক্ষণে কিরিং কিরিং। কাগজে বিজ্ঞাপন বেরোতে না বেরোতে মহা উৎপাত শুরু হলো তো। শান্তিতে প্রভাতী কোষ্ঠ সাফটা করবে তারও জো নেই। সকালের প্রথম দরকারি কাজটিতে বিঘ্ন ঘটলে গোটা দিনটাই চটকে যাবে না। যাক, থেমেছে আওয়াজ। অনুব্রত যেন হাফ ছেড়ে বাঁচল। ধীরে সুস্থেই বেরোলো বাথরুম থেকে। 71 বছর বয়স হলো, আর কি হুটোপাটি করা পোষায়। শোয়ার ঘর পেরিয়ে অনুব্রতর বসার ঘরটিতে এলো। কপালে বিরক্তির ভাঁজ। ঘাড়ে চেপে বিজ্ঞাপনটি যিনি দেওয়ালেন তিনি এখনও বেপাত্তা। সেই কোন ভোরে বেরিয়েছে, 8টা বেজে গেল, এখনও মর্নিং ওয়াক থেকে ফেরার নাম নেই তো। হয়তো আজ কোনো সখীর জন্মদিন, মিষ্টি খাওয়া খাই চলছে, কিংবা ব্যায়ামের নামে হাত ছোড়াছুড়ি, নয়তো বা মেয়েদের যা চিরকালীন অভ্যেস, জমেছে পরনিন্দা পরচর্চা। এদিকে ঘরের বুড়োটা যে আজ সকাল থেকে জ্বালাতন হতে পারে সেই হুঁশটাই মহারানীর নেই। সেন্টার টেবিলে দুখানা খবরের কাগজ, বাংলা ইংরেজি। বাংলা কাগজখানা খুলে আর একবার বিজ্ঞাপনটা দেখল অনুব্রত। না, ভাষা মোটামুটি ঠিকই আছে। টুইন শেয়ারিং বেসিসে মহিলা পেইং গেস্ট চাই, ছাত্রী বাঞ্ছনীয়। ছোট্টর ওপর এইটুকুই তো যথেষ্ট। কিন্তু বাড়িতে পেইং গেস্ট ঢোকানোর জন্য হঠাৎ কেন ক্ষেপে উঠল করবি? টাকা পয়সার তো তাদের তেমন প্রয়োজন নেই। ডিভিসি থেকে চিফ ইঞ্জিনিয়ারের পোস্টে রিটায়ার করার পর অনুব্রত মাস গেলে যা পেনশন পায় তাতে তো স্বচ্ছন্দে চলে যায় দুটো প্রাণী। আচমকা বিপদ আপদ সামাল দেওয়ার মতো সঞ্চয়ও আছে ব্যাংকে। তাছাড়া অফিসারদের থাকার জন্য একতলাটা লিজ নিয়ে রেখেছে ব্যাংক, সেখান থেকেও মাস মাস একটা মোটা অঙ্কই আসে। চাকরি থেকে অবসর নেওয়ার 11 বছর পরও এখনও অনুব্রতকে 1050 টাকা বার্ষিক আয়কর দিতে হয়। এতেই কি মালুম হয় না অনুব্রত কতটা সচ্ছল? তাহলে করবীর মাথায় খেয়ালটা চাপলো কেন? ছেলেদের ওপর অভিমান, তারা দূরে দূরে সরে গেছে বলে? ধুস, তারা তো কবে থেকেই বাইরে। রাজা সিডনিতে আছে আজ প্রায় 11 বছর, নাগরিকত্বও পেয়ে গেছে সেখানে। বুদ্ধিমান ছেলে, আর সে ফিরবেই না এদেশে। কেনই বা ফিরবে? কি আছে কলকাতায়? ধোঁয়া ধুলো, মিটিং মিছিল, ভিখিরি হকার ছাড়া আর কি আছে? চার্টার্ড পাস রাজা এখানে যে একটা নিজস্ব ফার্ম খুলবে সেরকম ব্যবসা বাণিজ্যই বা কোথায়? তার চেয়ে বিদেশি ব্যাংকের চাকরিতে কি নিশ্চিন্ত জীবন, বিলাস যেন উপচে পড়ছে। এই বয়সেই প্যারাম্যাটা নদীর ধারে কি চমৎকার একটা ছোট্ট বাংলো কিনেছে। আহা, ওই বাংলোর লনে দাঁড়ালে মনোরম নিসর্গে দু চোখ যেন জুড়িয়ে যায়। আর ছোটুও যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করে কলকাতায় হেজে মরবে না, এ তো অবধারিতই ছিল। তাও তো সে বিদেশে পাড়ি জমায়নি, বেঙ্গালুরুতেই থিতু হয়েছে। বিদেশ যাওয়ার তার বোধহয় খুব একটা বাসনাও নেই। থাকলে কি 70-72 লাখ টাকা খরচ করে বেঙ্গালুরুতে ফ্ল্যাট কেনে, মাত্র 34 বছর বয়সে? ছেলেদের ওপর মোটেই তো তেমন বিতরাগ নয় করবি। গত বছরই তো খুব আনন্দ করে ঘুরে এলো সিডনি থেকে। মে মাসে নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশ হলো ছোট, সেখানে গিয়েও তো কত হই হল্লা। শ্রাবন্তীর ঘর সাজানোর প্রশংসায় পঞ্চমুখ, নিজেই শপিং মল থেকে কত শোপিস কিনে দিয়ে এলো। টেলিফোন বাজছে আবার। হাত বাড়িয়ে অনুব্রত রিসিভার টানল। হ্যালো। ওপারে বামা কণ্ঠ।
আজকের আনন্দবাজারে একটা পেইং গেস্টের বিজ্ঞাপন। হ্যাঁ, আমি দিয়েছি। কাট কাট গলায় অনুব্রতর প্রশ্ন। বলুন, কি জানতে চান? আপনারা মান্থলি কীরকম চার্জ নিচ্ছেন? প্রশ্নটা বিঁধল অনুব্রতকে। কি ভেবেছে মহিলা? সে কি পেইং গেস্ট বসিয়ে খায়? চটে উঠতে গিয়েও অনুব্রত নিজেকে সামলালো, সংক্ষেপে বলল, 5,000। ঘরের সাইজ কেমন? দুজন কমফর্টেবলি থাকতে পারবে তো? তা তো ফোনে বোঝানো যাবে না, এসে দেখতে হবে। লোকেশনটা কোথায়? সল্ট লেক, সেক্টর 1, বিডি মার্কেটের কাছে। শ্যামবাজার থেকে কত নম্বর বাস যায়? কি উদ্ভট প্রশ্ন! শ্যামবাজার থেকে আদৌ কোনো বাস তাদের বাড়ির দিকে আসে কি না অনুব্রতর জানা নেই। অজ্ঞানতা ঢাকতে গলা খানিক নরম করল অনুব্রত। কেজো সুরে বলল, 10টার পরে ফোন করুন, তখন সব জানতে পারবেন। কেন, এখন বলার অসুবিধা আছে? হ্যাঁ, ফোন 10টার পর করলেই ভালো হয়, বলেই রিসিভার ছপাং। উফ, কি জেরা! প্রশ্ন করার ধরন শুনলেই বোঝা যায় মহিলা যথেষ্ট ঢ্যাঁটা। মহিলা না মেয়ে? গলাটা তো খুব কচি বলে মনে হলো না। কি যে সব উৎপটাং ঝামেলা আমদানি করছে করবি, সুখে থাকতে ভূতে কিলোনো বুঝি একেই বলে। প্রতিমা এসেছে ঘরে, রাত দিনের কাজের লোক। ছাদেই তার আস্তানা। বাড়ি তোলার সময় বেশ একটা আজব পরিকল্পনা করেছিল অনুব্রত। 2 ছেলে, ছেলের বউ, নাতি নাতনি নিয়ে বড়সড় পরিবারটা থাকবে একতলা দোতলায়। পাছে বসবাসের জায়গা কম পড়ে, তাই রান্নাঘরটা বানানো হয়েছিল ছাদে, সঙ্গে খাওয়ার জায়গাও। রান্না এখনও ওপরেই হয় বটে, তবে ডাইনিং টেবিল নেমে এসেছে দোতলায়। শুধু দোতলার জন্যই কেনা হয়েছে আর একখানা ফ্রিজও। 3 তলায় আহারের স্থানটি এখন মধ্য 40 প্রতিমার কোয়ার্টার্স। বছর 15 থাকার সুবাদে সেও এ বাড়ির একজন। প্রতিমা জিজ্ঞেস করল, আপনি কি আর 1 কাপ চা খাবেন মামা? দিবি? বললেই করি, মামিও তো এখনই এসে যাবে। এলেই ভালো, ফোনের ঠেলায় আমার যে অবস্থা হচ্ছে। কিসের ফোন? তুই জানিস না? মামি তোকে কিছু বলেনি? অনুব্রত সূক্ষ্ম একটু রাজনৈতিক চাল দিল। তোর ঘাড়ে তো চাপ বাড়তে চলেছে রে। কেন? দুজন মেয়ে আসছে বাড়িতে, পেইং গেস্ট হয়ে থাকবে, তাদের রান্না বান্না দেখভাল। ও, সে তো আমি জানি। প্রতিমা মুচকি হাসল। বাড়িতে কাজের জন্য মামি আমার মাইনে বাড়িয়ে দেবে বলেছে। অনুব্রত হতাশ। না, 5 পয়সারে করবীর সঙ্গে এঁটে ওঠা কঠিন। কাজে যখন নামে আটঘাট বেঁধেই এগোয়। সাধে কি রাজা, ছোটু কে কি পড়বে, কোন লাইনে যাবে, সেসব নিয়ে কোনো দিন মাথা ঘামাতে হয়নি অনুব্রতকে। প্লান্ট, বয়লার, কুলিং টাওয়ার, টারবাইনের জগতে দিব্যি মশগুল থাকতে পেরেছে, সাংসারিক কোনো পিছুটান ছাড়াই। বড় ছেলের প্রথম বিয়েটা তো একা কাঁধে তুলে পার করেছিল করবী। বৌভাতের খুঁটিনাটি আয়োজন, ক্যাটারার ঠিক করা, নেমন্তন্ন লিস্ট, আত্মীয় স্বজনদের কাছে কোথায় রাখবে তার বন্দোবস্ত, সবই তো আগে ভাগে সারা। অতএব পেইং গেস্টদের হ্যাপা সামলানোর ছকও নিশ্চয়ই কষে রেখেছে। প্রতিমা এখনো দাঁড়িয়ে। অনুব্রত ভুরু কুঁচকে বলল, যা চাটা করে আন। একটা কথা ছিল মামা। বলবো? রাগ করবেন না? কি? জলখাবারটা খেয়ে আজ একবার আপনাকে বাজার যেতে হবে। কালই তো এনে দিলাম, ইলিশ, কাতলা, ডিম, মুরগি। একদিনে ফ্রিজ খালি হয়ে গেল। না না, মুরগির স্টু বানাতে বলেছে মামি, বিনস গাজর একটুও নেই। মোড়ের মাথায় সবজিওয়ালাটা বসছে না, ওর কাছে সব শুকনো শুকনো মরকুট্টে। এই বর্ষাকালে কে তোমায় তাজা বিনস গাজর দেবে? মুসাম্বিও লাগবে যে, আর একখানা ভালো দেখে পাকা পেঁপে। কাল বলে দিসনি কেন? পেঁপে অনেকটা ছিল যে,
আজ সকালে ফ্রিজ খুলে দেখি পচে গেছে, যা বিচ্ছিরি গরম। পাল্টা মন্তব্যের অবকাশ পেল না অনুব্রত। সিঁড়িতে কোলাপসেবল গেট খোলার শব্দ। করবী ফিরল। পরনে হালকা বাসন্তী রঙের সালোয়ার কামিজ, পায়ে কেডস। আজকাল রোজই এরকম প্রভাতী পোশাকে করবীকে দেখে অনুব্রত। একটু যেন মুগ্ধতাও জাগে। মনে হয় 42 বছর আগে বিয়ে করা করবী যেন এখনও 66-তে পৌঁছয়নি। বয়স তার থমকে আছে অনেক আগেই। চিরকাল শাড়িতে দেখা বউটিকে একটু অচেনাও ঠেকে যেন। একই সঙ্গে মনে হয় বউয়ের দৌলতে তারও বুঝি বয়স খানিকটা কমে গেছে। হালকা ফুলকার রসিকতাও জোরে তখন, তরুণদের মতোই। আশ্চর্য, বাড়িতে তো বহুকাল ধরেই করবী নাইটি কাফতান পরছে, তখন তো ঠিক এমনটা লাগে না অনুব্রত। অভ্যাস অনভ্যাসের ব্যাপার হয়তো বা। আজ অবশ্য অনুব্রত সেভাবে নজরই করল না যেন। সরাসরি বলল, জব্বর ফাঁসিয়ে গেছো বটে আজ। করবী জবাব দিল না। সোফার হাতলে বসে কচি মেয়ের মতো কিডস খুলছে। ফিতে খুলতে খুলতে প্রতিমাকে বলল, কি রে, ব্রেকফাস্টে আজ কি খাওয়াচ্ছিস? কি দেব বলো? টোস্ট, অমলেট, কলা? চাও তো পোচও করতে পারি। বড্ড বেশি ডিম খাওয়া হয়ে যাচ্ছে, এই বয়সে প্রোটিন নেওয়াটা একটু কমানো দরকার। তাহলে তুই বরং আজ রুটি আলু ভাজা কর, ভাজাতে কম তেল দিবি, সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিস, যাতে একটু ঝাল ঝাল ভাব আসে। চাটা করেই বসিয়ে দিচ্ছি। এখন আবার চা কেন? জলখাবারের পর একেবারে দিস। ব্যাস হয়ে গেল। করবী দেবী যখন একবার নির্দেশ ঝেড়েছে তখন প্রতিমার ঘাড়ে কটা মাথা। গ্যাসে কেটলি বসায়। সুতরাং মাথা নেড়ে চলে গেল প্রতিমা। মোজা সদ্য কেটস বাইরে রেখে এসে করবী সোফায় বসল। ট্যাং করে ঝুঁটি থেকে গার্ডার খুলে মাথা ঝাঁকাচ্ছে। কটা ফোন এলো? অনুব্রত ইংরেজি কাগজটা টানল। হেডলাইনে চোখ রাখার ভান করে বলল, গোটা 5 হবে, অত গুনিনি। দরকারি তথ্যগুলো তাদের দিয়েছ? মাসে কত পড়বে, বিনিময়ে কি কি পাবে, কোন কোন নিয়ম তাদের মানতে হবে? অত কিছু আমি বলতে পারবো না। 10টার পর থেকে আবার তারা ফোন করবে, তুমি বাতচিত করে নিও। গলাটা ঈষৎ রুক্ষ হলো অনুব্রত। আমি বললে তো ফাইনাল হবে না, ফাইনাল তো তুমিই করবে, নয় কি? অনুব্রতর বিরক্তিটাকে আমলি দিল না করবী। সহজ সুরে বলল, হ্যাঁ বাঁচবো তো আমি। কাজটা খানিক এগিয়ে থাকতো, এই যা। অবশ্য জানতাম তুমি এরকমই করবে। বিজ্ঞাপনে তোমার মোবাইল নাম্বারটা দিতে বারণ করলে কেন? হ্যাঁ, আমার মধ্যিখানে ফেলে ঠোসার জন্য? বড্ড ফালতু কথা বলো। যাকে তাকে মোবাইল নম্বর দেওয়া যায়? কত আজে বাজে ফোন আসবে, তার ঠিক আছে? কি যুক্তি! বাড়ির নম্বরে উল্টোপাল্টা ফোন আসাটা যেন কোনো ব্যাপারই নয়। আসলে বাড়িতে এক নিষ্কর্মা লোক আছে, তো ফোনাফোনির ঝঞ্ঝাটটা তার ওপর দিয়েই যতটা চালানো যায় আর কি। কিন্তু ওইটি আর হচ্ছে না। সকালে খানিকটা মূর্খামি হয়ে গেছে। আগামী 7 দিনে ভুলেও আর ল্যান্ডলাইন ছোবে না অনুব্রত। ভাবতে না ভাবতেই আবার টেলিফোন ঝনঝন। করবীর দিকে একটা তীর্যক দৃষ্টি হেনে অনুব্রত খবরের কাগজে চোখ নামালো। কান কিন্তু খারাপ, শুষে নিচ্ছে এপারের সংলাপ। ভারী নরম কিন্তু ঋজু স্বরে কথা বলছে করবী। কখনো চুপচাপ শুনছে, হাঁ করছে, অকারণ বাক্য ব্যয়ে না গিয়ে ও প্রান্তকে শুনিয়ে দিল পেইং গেস্ট থাকার শর্তাবলী। সম্ভবত আজই সন্ধে দেখা করতে আসছে মেয়েটি। এবাড়ির অবস্থানটিও নিখুঁত বুঝিয়ে দিল তাকে। সল্টলেকের রাস্তাঘাট চেনা সোজা নয়, গুলিয়ে ফেলার সমূহ আশঙ্কা। তাই বোধহয় জানিয়ে দিচ্ছে পথের প্রতিটি দিক চিহ্ন।
71 বছর বয়সে পৌঁছে বিস্ময়বোধের কতটুকুই বা অবশিষ্ট থাকে। তবু করবি এখনও অনুব্রতকে অবাক করে বই কি। কি সহজ ছন্দে ফোন আলাপ চালাচ্ছে, বোঝার উপায়ই নেই ও প্রান্তের মানুষ তার চেনা না অচেনা, কিন্তু তার প্রতিটি বাক্য উচ্চারণে অদ্ভুত এক ব্যক্তিত্ব ফুটে উঠেছে। কোত্থেকে যে করবি এটা পেল? কোনোদিন চাকরি বাকরি করেনি, আদ্যন্ত এক গৃহবধূ। 2 ছেলেকে মানুষ করা আর ঘরদোর সামলেই জীবনের বেশিরভাগ সময় কেটেছে। বহির্জগতের সঙ্গে যোগাযোগ নেই বড় একটা। নির্দিষ্ট প্রয়োজন ছাড়া দোকান বাজারে যাওয়ার অভ্যেসও নেই তেমন। তবু কিভাবে যেন এক আত্মবিশ্বাস ফুটে ওঠে করবীর মধ্যে। এমনও তো বলা যাবে না গত কয়েক বছর প্রাতঃভ্রমণের সূত্রে জোটা বন্ধুদের সঙ্গগুণে এই প্রত্যয়ী ভাবটা এসেছে। তাদের সঙ্গে করবী কতটুকুই বা মেশামেশি করে, এই সকালেই যা। কচিত কখনো তাদের 1-8 জন আসে বাড়িতে, করবী তো যায়ই না। সত্যি কথা বলতে কি, সপ্তাহে 2 সপ্তাহে একবার নিজের মাকে দেখে আসা ছাড়া কোথাও তো বেরোই না। আসলে ব্যক্তিত্ব ব্যাপারটা করবীর সহজাত। 3.5 বছর ধরে ঘর করতে করতে অনুব্রত বুঝি তা হরদমই টের পেয়েছে। নইলে কি শয়ে শয়ে তেটে লেবার চড়ানো অনুব্রত মৈত্র বউয়ের সামনে এলে খানিকটা সংকুচিত হয়ে যায়? মনে মনে এঁটে উঠতে পারে না বলেই তো। করবীর কথাবার্তা শেষ, ফোন রেখে বেরিয়ে যাচ্ছিল। আবার ঝনঝন। ফের এক সুরে একই বিষয় আউড়ে চলেছে করবী। একেও কি সন্ধেবেলা আসতে বলল? ইস, বৈকালিক ভ্রমণের পর সন্ধেটা আজ অনুব্রতর মোটেই ভালো কাটবে না। কতজন যে বাড়িতে এসে হানা দেবে কে জানে। এবার অবশ্য ফোনটা ছেড়ে করবী বেরোলো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন চিন্তা করছে। হঠাৎ আপন মনে বলে উঠল, একটা ভুল হয়ে গেল। শুধু একটা? গোটা পরিকল্পনাটাই তো ভুলভাল। বলতে গিয়েও গিলে নিল অনুব্রত। চোখ তারচা করে বলল, কি ভুল? সবাইকে সরাসরি আসতে না বলে একটা বায়োডেটা চেয়ে নিলে হতো। সেখান থেকে ঝাড়াই বাছাই করে নয় ডাকতাম। তোমার ইমেল আইডিটা দিয়ে দিলেই তো। আবার আমারটা কেন? তা তোমারও তো অ্যাকাউন্ট আছে। তা অবশ্য ঠিক, পেইং গেস্টের প্রস্তাবটা যখন আমার, তখন ছোটোখাটো দায়গুলো তোমার ওপর চাপাবই বা কেন? করবী শান্ত স্বরে বলল, তবে কয়েকটা কাজ তো তোমাকেই করতে হবে। যেমন কোলাপসেবল গেটের তালাটা আর 2খানা এক্সট্রা চাবি বানাতে হবে। ছোটুর ঘরের রিয়েল লকারটাও। ছোটুর ঘরটা দেওয়াই সাব্যস্ত করেছো তাহলে? অত সুন্দর ইস্ট ফেসিং রুম। পয়সা নিয়ে থাকতে দিচ্ছি, একটু আলো বাতাসওয়ালা ঘর না হলে চলে? ভালো, তোমার যা প্রাণ চায় করো, কিন্তু ও ঘরের মালপত্রগুলো কি হবে? আশা করি ছোটুর খাট, আলমারি, ওয়ার্ড্রব, বুক শেলফগুলো ভাড়া খাটাচ্ছ না? খাট তো জোড়া হয়েছে, 2খানা সিঙ্গেল বেড, ওগুলো ওখানেই থাকবে, আলাদা করে দেব। বাকি আসবাবগুলোর দেখি কী ব্যবস্থা করা যায়। ভাবছি ওয়ার্ড্রবটা ঢোকাবো রাজার ঘরে, আর আলমারিটা স্টাডিতে। অর্থাৎ ঘরগুলো ক্রমশ একটি গুদামে পরিণত হতে চলেছে, মনে মনে বলল অনুব্রত। গলা থেকে খানিকটা ঝাঁঝ বেরিয়েও এলো। আর ছোটুরা এখন কলকাতায় এলে কি হবে? এই ধরো পুজোতেই যদি আসে। প্রথমেই শুনে রাখো, এবছর ওরা কলকাতামুখো হচ্ছে না। শ্রাবন্তীর সঙ্গে আমার কথা হয়েছে। পুজোর সময়ের বদলে ছোটু এবছর ছুটি নেবে ডিসেম্বরে। শ্রাবন্তী স্কুলে যখন ক্রিসমাসের ছুটি চলবে। পুচকুনেরও তো তখন ভ্যাকেশন। ওরা 3জনে এবছর সিঙ্গাপুর, ব্যাংকক বেড়াতে যাবে। ও, তাছাড়া ওদের থাকা নিয়ে ভাবতে হবে না, রাজার ঘর আছে। ছোটুরা এলেও মিলেমিশে কুলিয়ে যাবে। আর যদি ছোটুরা খুব অসুবিধে ফিল করে, শ্রাবন্তীর বাপের বাড়ি গিয়ে না হয় উঠবে। কি নির্বিকারভাবে কথাগুলো বলে যাচ্ছিল করবী, অথচ এই ছোটু ছোটু করেই না পাগল ছিল এক সময়। সাদে কি বলে, মেয়ে মানুষের মতি বোঝা ভার।
তবু ক্ষীণ কণ্ঠে অনুব্রত প্রতিবাদ জুড়ল। এটা কি বলছো? ছোটুর শ্বশুর বাড়ি ওঠাটা কি ভালো দেখায় নিজের বাড়ি থাকতে? সেটা ছোটুর সমস্যা, আমাদের না ভাবলেও চলবে। অনুব্রত হাঁ। আর একটা প্রশ্ন কুনকুন করছিল বুকে। রাজা গত 3 বছর পা রাখিনি কলকাতায়। যদি আগামী ডিসেম্বরে হঠাৎ জিজ্ঞেস করতে সাহস হলো না অনুব্রতর। এই মুহূর্তে করবীর যা ভাবগতিক, হয়তো শটান বলে দেবে আইরিন আর মিমিকে নিয়ে হোটেলেই না হয় থাকবে রাজা। না, ভেতরে ভেতরে নির্ঘাত 2 ছেলের ওপর চটে আছে করবী। হয়তো নিতান্তই ছেলে মানুষই, তবু তাকে আর না ঘাটানোই ভালো। প্রতিমা জলখাবার এনেছে, দোতলার ডাইনিং টেবিলে রেখে ডাকছে। অনুব্রত গিয়ে চেয়ার টেনে বসল। বাথরুম ঘুরে এসে করবীও খেতে খেতেই গিয়ে 2 বার ফোন ধরে এলো। অসীম ধৈর্য, একটুও বিরক্তি নেই। আহার শেষ হতে না হতেই চাও হাজির। কাপে চুমুক দিতে দিতে অনুব্রত প্রতিমাকে বলল, বাজারের ব্যাগটা দিয়ে গেলি না? জিভ কেটে দৌড়েছে প্রতিমা। করবী জিজ্ঞেস করল, বিডি মার্কেটে যাচ্ছ নাকি এখন? উপায় কি, তোমার প্রতিমার হুকুম। মার্কেটে একটা ফার্নিচারের দোকান হয়েছে না? কেন? বারে, মেয়েদের জন্য আলমারি, টেবিল এসব লাগবে না? ভাবছি ওদের ঘরে একটা ছোট্ট ফ্রিজও দিয়ে দেব। ওসব কিনবে নাকি এখন? কিছু কিছু জিনিস তো কিনতেই হবে। করবী পলকা হাসলো। ঘরে টাকা আসবে, না হয় কিছু খরচ হলোই। অনুব্রতকে কি একেবারেই বুড়বক ঠাউরেছে করবী? তার এই পেইং গেস্ট বসানোর ব্যাপারটা যে টাকার কারণে নয়, সেই সামান্য অনুভূতিটুকুও কি অনুব্রত বোঝে না? কথা না বাড়িয়ে অনুব্রত চা শেষ করল। তারপর পাঞ্জাবি চড়িয়ে প্রেসারের বড়িটা গিলে ব্যাগ হাতে বেরিয়ে পড়ল। শ্রাবণের আকাশে ভালোই মেঘ, কিন্তু বৃষ্টির নাম গন্ধ নেই। সবে 9:15 বাজে। এরই মধ্যে মেঘের আড়াল থেকে বিশ্রী তাপ ছড়াচ্ছে সূর্য। হাওয়াও নেই এতটুকু। চিটপিটে গরমে জ্বালা করছে গা। বাজার হাঁটা পথে প্রায় 10 মিনিট। পৌঁছতে ঘাম ছুটে গেল অনুব্রত। ফার্নিচারের দোকানটা বন্ধ। অনুব্রত স্বস্তি পেল যেন। বাজার ঘুরে সারল কেনাকাটা। আমের সময় নেই আর, তবু চেনা ফলওয়ালার ঝুড়িতে সুরমা ফজলি দেখে একটু একটু ইচ্ছে হচ্ছে। ভেবেচিন্তে নিয়েই ফেলল 2খানা। নিল একটা পাকা বেলও। বিকেলে প্রতিমাকে পানা করে দিতে বলবে। পেটটা সবসময় পরিষ্কার রাখা দরকার, নইলে বুকের চাপটা বেড়ে যায়। বছর 3 আগে একবার হালকা সতর্কবার্তা জানিয়েছে হৃৎপিণ্ড। লিপিড প্রোফাইলও তার খুব একটা ভালো নয়। টুকটাক ওষুধ বিশুধও চলছে। গ্যাস ট্যাস হয়ে আবার যাতে না উৎপাত হয়, সেদিকে তো নজর রাখতেই হবে। শরীর বড় বালাই। এই বয়সে কখন পালাই পালাই ডাক ছাড়বে? তার কোনো স্থিরতা আছে? এই যে ডাক্তারের শাসানিতে ক্লাস 10 থেকে সিগারেট ফোকার দীর্ঘ অভ্যেসটিকে সে পরিত্যাগ করেছে। হুইস্কিও আর 1-2 পেগের বেশি খাচ্ছে না। এতে কি লম্বা হবে আয়ুরেখা? কে জানে। বাজারের বাইরে আসতেই নির্মল তালুকদারের মুখোমুখি। অনুব্রতদের ব্লকেরই বাসিন্দা। বিকেলের রুটিন মাফিক হাঁটা সেরে ছোট পার্কে গিয়ে বসে অনুব্রত। 2-5 জনের সঙ্গে একটু গল্পগুজব হয়, সেখানেই আলাপ। অনুব্রতকে দেখেই উত্তেজিত মুখে এগিয়ে এলো নির্মল। দেখেছেন? খবরটা দেখেছেন? অনুব্রত চোখ পিটপিট করল। কি খবর? সকাল থেকে তো টিভিতে দেখাচ্ছে। টিভি চালানোর ফুরসত পেয়েছে কি অনুব্রত? যা ক্রিং ক্রিংয়ের ধুম। একটু কৌতূহল নিয়েই অনুব্রত বলল, হয়েছেটা কি বলবেন তো? ভয়ঙ্কর ডাকাতি সি ব্লকে। বাড়িতে শুধু বুড়ো বুড়ি, তাদের মেরে ধরে টাকা পয়সা গয়নাগাটি নিয়ে চম্পট। কেউ বাধা দেয়নি? কাজের লোক ছিল না? বোধ হয় না। তেমন তো কিছু দেখালো না। বুড়ো বুড়ি দুজনেই জোর চোট পেয়েছে, মহিলা তো হসপিটালে।
তা তাদের ছেলে মেয়েরা কোথায়? ছেলে মেয়ে আবার কি, একটাই ছেলে, তাকে কানাডায়, পুলিশ তার সঙ্গে যোগাযোগ করেছে। সে আসবে নাকি ওখানে থেকেই কর্তব্য সারবে কে জানে। এলেও কম করে 3 দিনের ধাক্কা। এই বিপদের মধ্যে কি অসহায় অবস্থা ভাবুন তো বাপ মার। কাছে পিঠে আত্মীয় স্বজন আছে নিশ্চয়ই, তারা এসে যাবে। তবু ছেলে যত বল ভরসা। শুনে একটু হাসিই পেল অনুব্রত। তাদের সল্টলেকে কটা বাড়িতে ওই ভরসায় বাস করে বাপ মা। প্রতিটি পাড়াতেই তো ভূতের বাড়ির মিছিল। কোনোটায় 2জন বাসিন্দা, কোনোটায় একটা। এ বাড়ির আওয়াজ ও বাড়িতে পৌঁছয় না। সব বাড়িতে দুর্ভেদ্য নিরাপত্তা ব্যবস্থা। এমনও তো হয়। সুতরাং এই ধরনের বিপদ আপদ তো ঘটতেই পারে যখন তখন। নির্মল গলা ছেড়ে বলল, আমার তো খবরটা দেখা ইস্তক নার্ভাস লাগছে। আমরাও তো শুধু বুড়ো বুড়িই থাকি। রাত দিন থাকার মতো একটা বিশ্বাসী কাজের লোক পর্যন্ত পেলাম না। তার ওপর আমার গিন্নিটি তো প্রায় অচল, বাতের ব্যথায় কোকাচ্ছে সারাক্ষণ। নির্মলের একটু বেশি বেশি কাঁদুনি গাওয়ার অভ্যেস আছে, জানে অনুব্রত। তাদের আড্ডায় এই নিয়ে মাঝে মাঝে হাসি ঠাট্টাও হয়। নির্মলের স্ত্রীর অসুখ বিসুখ থাকতেই পারে। হয়তো করবীর মতো সে অত ফিট নয়, তবে পঙ্গুও নয়। দিব্যি হেঁটে চলে বেড়ায় মহিলা। বাজারেই তো কতবার দেখা হয়েছে অনুব্রতর সঙ্গে। তা ওসব কথা কি বলা যায়? অনুব্রত আলগা উপদেশ ছাড়ল, আমার মতো 1 তলাটা ভাড়া দিয়ে দিন, খানিকটা প্রোটেকশন তো পাবেন। অসম্ভব। কত স্বাদ করে বাড়িটা বানিয়েছিলাম, সেখানে অজানা অচেনা লোক এসে বাস করবে আমারই চোখের সামনে। তার চেয়ে বরং বাড়ি বেচে দিয়ে ছেলের কাছে চলে যাব, সেও ভিয়াচ্ছা। কি অসহ্য ভাবনা, ছেলেদের সংসারে গিয়ে বডি ফেলবে। এ তো স্বপ্নেও কল্পনা করতে পারে না অনুব্রত। 2-3 সপ্তাহ তাদের মাঝে কাটিয়ে এলো, কিংবা তারা এসে মাঝে মাঝে মুখ দেখিয়ে গেল। সকলকে নিয়ে কটা দিন হইচই, ব্যাস। তাদের সঙ্গে 365 দিনের নৈকট্য অনুব্রতর আর সইবে কি? অনুব্রত হালকাভাবেই বলল, অত ড্রাস্টিক স্টেপ নেবেন না। তার চেয়ে বাড়িতে 1-2 পেইং গেস্ট রাখুন। 2-4টে পয়সাও আসবে, পাহারাদারিও হবে। খেয়ে পেয়েছেন? কোথাকার কোন চোরটা চিটিংবাজ ঢুকে পড়বে, পরে হয়তো পুলিশের হাতে বাম্বু খাবো। আহা, ছেলে কেন, ফিমেলও তো রাখা যায়, ছাত্রী টাত্রী, কিংবা ওয়ার্কিং গার্লস, যারা হয়তো কল সেন্টারে চাকরি করে। না না, মেয়ে মানে তো এক ধরনের বিপদ। কার সঙ্গে কোথায় লটঘট করবে, কি বাঁধাবে, হয়তো সুইসাইড করে বসলো, তখন তো হাতে দড়ি পড়ে যাবে মশাই। বরং ছেলে তো ডাকছে তার কাছেই। মৃদু হেসে সরে এলো অনুব্রত। ফিরছে শ্রাবণের গুমোট আকাশ মাথায় নিয়ে। মেয়ে পেইং গেস্ট নিয়ে যে আশঙ্কাটার কথা বলল নির্মল, তা কি একেবারেই ফেলে দেওয়ার মতো? কয়েক সপ্তাহ আগে এরকম একটা খবরও পড়েছিল না? গিয়ে বলবে করবিকে, বোঝাবে। লাভ নেই, যা জিদ্দি মেয়ে মানুষ। ব্যাকপ্যাকে টুকিটাকি জিনিসপত্র ভরছিল রূপসা। টুথব্রাশ, পেস্ট, শ্যাম্পু, কন্ডিশনার, চিরুনি, ক্লিপ সহ অজস্র হাবিজাবি। সকালে কাঁচা প্যান্টি ব্রা শুকিয়ে গেছে, ঢুকিয়ে নিল তোয়ালের সঙ্গে। ঘরের চারিদিকে 4খানা তক্তপোষ। ঝুঁকে নিজের শয্যার তলাটা একবার দেখে নিল আর কিছু পড়ে আছে কিনা। হ্যাঁ, রয়েছে বই কি। আগের পিঠ খোলা ব্যাগখানাই তো দিব্যি গড়াগড়ি খাচ্ছে। কাঁধের স্ট্র্যাপ ছিঁড়ে গিয়েছিল বলে বাতিল করেছিল। তাছাড়া ওটা বেশ ছোট। তা হোক, ফেলে যাবে কেন? বাড়তি একটা সঙ্গে থাকা ভালো, কখন কি কাজে লাগে। শুধু একটু সেলাই করে নিতে হবে, এই যা। ব্যাগখানা ধুলোয় মাখামাখি। বের করে এনে রূপসা একটু ঝাড়ল। বড্ড নোংরা, যাচ্ছে না। প্রথম মাসে স্টাইপেন্ড পেয়ে পছন্দ করে কিনেছিল। অনাদরে এখন মলিন অবস্থা। এই অবস্থায় তো ব্যাকপ্যাকে ঢোকানোও যাবে না। আবার আলাদা করে বই নিয়ে যাওয়াটাও যথেষ্ট দৃষ্টিকটু। নতুন ডেরায় যাচ্ছে রূপসা। ভদ্রলোক ভদ্রমহিলাকে দেখে বেশ পরিচ্ছন্ন গোছেরই মনে হয়। তাদের টিপটপ বাড়িতে
এই হতশ্রী ব্যাগ নিয়ে ঢুকলে। অবশ্য কে কী ভাবলো তাতে রূপসার কিছু যায় আসে না, দোস্তুর মতো পয়সা দিয়েই তো থাকবে সে, নয় কি? তবু মনটা খুঁতখুত করছিল রূপসার। কি করা যায়, কি করা যায়? হঠাৎ মনে পড়ে গেল ট্রলি ব্যাগে তুলো আছে অনেক। ঝটিতে উঠে গিয়ে দাঁড় করানো ট্রলি ব্যাগে চেন খুলে বের করলো প্যাকেট। এক খাবলা ছিঁড়ে বাথরুম থেকে ভিজিয়ে আনলো। তারপর চিপে চিপে মুছল ব্যাগখানা। ব্যাস, সমস্যার অবসান। 2 মিনিটেই ব্যাগ ঝকঝকে। এবার তো বেরিয়ে পড়লেই হয়। রূপসা জানলা দিয়ে একবার বাইরে তাকালো। ইব্রাহিমপুর রোডের এই বাড়িটার একতলা থেকে কিছুই প্রায় দেখা যায় না। যেটুকু মালুম হচ্ছে রোদ এখনো বেশ চড়া। সবে তো বিকেল 4টে, আর একটু বসে যাবে। এই সময়টায় যাদবপুরের মুখে ট্যাক্সি পাওয়া যায়। এরপর হয়তো সামান্য দোনামোনার মাঝেই হুড়মুড়িয়ে দরজা খুলে এনাক্ষীর প্রবেশ। পিঠে যথারীতি ছোলা, পরনে জিন্স টি শার্ট, চুল স্টেপ কাট। ঝটিতে ঘরে চোখ বুলিয়ে এনাক্ষী বলল, ও মা, তুই তৈরি হয়ে গেছিস? এখনই চলে যাচ্ছিস? হ্যাঁ রে। শ্যামলা রং রূপসার লাবণ্য মাখা মুখে আলতো হাসি। বন্দরের কাল হলো শেষ, এবার এখান থেকে নোঙর তোলার পালা। এনাক্ষী আহ্লাদী সুরে বলল, কেন চলে যাচ্ছিস রে? তোতে আমাদের কি চমৎকার পটে গিয়েছিল। কথাটা একেবারে ভুল নয়। তেমন একটা গভীর হৃদ্যতা না থাকলেও এনাক্ষীর সঙ্গে রূপসার খানিকটা বন্ধুত্ব তো আছেই। অন্তত ঘরের বাকি 2 বোর্ডারের তুলনায় বেশি তো বটেই। তারা দুজনই নাগাল্যান্ডের মেয়ে, চাকরি করে একই কল সেন্টারে। অফিস ছাড়া বাকি সময়টা কোথায় কোথায় চড়ে বেড়ায় কে জানে। তাদের তো দেখা মেলাই ভার। যদি বা থাকে নিজেদের মধ্যে কি দুর্বোধ্য ভাষায় কথা বলে, হি হি হা হা হাসে, নয়তো বিভোর থাকে ফেসবুকে। নিয়ম রক্ষার হাই হ্যালোর বাইরে তাদের সঙ্গে তো সম্পর্কই নেই রূপসা এনাক্ষীর। শিলিগুড়ির মেয়ে এনাক্ষী, বাবা সিভিল কন্ট্রাক্টর। সে কলকাতায় এসেছে এয়ার হোস্টেস হওয়ার এক ইনস্টিটিউশনে ট্রেনিং নিতে। রূপসার মতো দেশ কাল সমাজ নিয়ে সে মোটেই ভাবিত নয়। তবু হাসি খুশি এই অগভীর মেয়েটিকে রূপসার মন্দ লাগে না। রূপসা হেসে বলল, ওই নিয়ে ভাবিস না, আমার জায়গায় আরেকজন তো আসবে, তার সঙ্গেও তোর জমে যাবে। কি জানি, আর একটা নাগা মেয়ে ঢুকে পড়লেই তো আমি গন, কথা বলার লোকই থাকবে না। আশঙ্কাটা অবশ্য উড়িয়ে দেওয়ার মতো নয়। উত্তর পূর্ব ভারতের বহু পাহাড়ি মেয়ে এখন চাকরি করতে আসছে কলকাতায়। সহজে বাড়ি ভাড়া পায় না বলে এই ধরনের মেস বাড়িতে তাদের বেশি ভিড়। ইনাক্ষীর কপাল খারাপ হলে তেমন রুমমেট মিলতেও পারে। ব্যাগ টেবিলে রেখে বিছানায় বসেছে এনাক্ষী। দুঃখী দুঃখী মুখে বলল, তোর কিন্তু এক কথায় উঠে যেতে রাজি হওয়াটা উচিত হয়নি। তুই এটাকে এক কথা বলিস? রোজ বাড়িওয়ালা ছেলেটা এসে চোখ পাকাচ্ছে। দেখলি তো সেদিন পাড়ার ছেলেদের ডেকে এনে কেমন হল্লা করে গেল। পাত্তা না দিলেই হতো, তুই তো চুরি ডাকাতি খুন খারাপি কিছু করিসনি। চোর ডাকাত হলে অশান্তি কি হতো, বরং বুক ফুলিয়ে থাকতাম। রূপসা ব্যঙ্গের সুরে বলল, কিন্তু আমরা যে চোর ডাকাতের চেয়েও খারাপ, একটু অন্য গোত্রের ভাবনা চিন্তা করি যে। অন্যায় অবিচারগুলো মুখ বুজে মেনে নিতে পারি না। এ কি কম বড় অপরাধ? তোর আবার বেশি বেশি এইসব ঝুট ঝামেলায় থাকার তোর দরকারটা কি? রিসার্চ না কি যেন করছিস, তাই নিয়েই থাক না। ডক্টরেট যদি করে নিতে পারিস কলেজ ইউনিভার্সিটিতে প্রফেসরে পেয়েই যাবি, তখন তুই যা খুশি কর না, কে তোকে আটকাবে? রূপসার হাসি পেয়ে গেল। একদম অশিক্ষিতের মতো কথাবার্তা। কে বলবে এই মেয়ে বিএ পাশ করেছে? নেট পরীক্ষা দিয়ে এই জুনিয়র রিসার্চ ফেলোশিপটা পাওয়ার আগে বছরখানেক একটা কলেজে অতিথি অধ্যাপকের চাকরি করেছিল রূপসা। তখনই সে দেখেছে বেশিরভাগ সাধারণ ছাত্রছাত্রীদের জ্ঞান প্রায় এই গোছেরই। ধ্যান ধারণাতেও তাদের সঙ্গে খুব একটা ইতর বিশেষ নেই এনাক্ষীর। প্রসঙ্গটা এড়িয়ে গিয়ে রূপসা বলল,
মনের মতো সঙ্গী সাথী না পেলে তুইও এখান থেকে বেরিয়ে যাস। তাই হয়তো করতে হবে, তবে আমার ইনস্টিটিউটটা তো গড়িয়াহাটে, যাদবপুর থেকে যাতায়াতটা খুব সহজ। আবার রূপসার জন্য শোক উতলে উঠল এনাক্ষীর। তোরও এখান থেকে কত সুবিধে ছিল বলতো, জাস্ট কয়েক পা গেলে ইউনিভার্সিটি, যতবার খুশি যেতে পারিস, যতক্ষণ খুশি লাইব্রেরিতে থাকতে পারিস। দুম করে একদম সেই সল্ট লেক চলে গেলি, যাতায়াতেই তো তোর কত টাইম খেয়ে নেবে। কি আর করা যাবে, রূপসা কাঁধ ঝাঁকালো। বিশ্ববিদ্যালয় থেকে সে যে খানিকটা তফাতেই সরে যেতে চায়, সেটা ভাঙল না। মুখে সামান্য হতাশার ভাব ফুটিয়ে বলল, কাছে পিঠে সেরকম ভালো তো কিছু পেলাম না। ওখানে খুব হাইফাই ব্যাপার, তাই না? তেমন একটা কিছু নয়, ঘরটা বড়, এয়ারি। থাকবো মাত্র দুজন, পরিবেশটাও বেশ খোলামেলা। আশা করছি খাওয়া দাওয়াও এবারের মতো মেস মার্কা হবে না। লাঞ্চ ডিনার সব দেবে? না না, তোকে বললাম তো, শুধু ব্রেকফাস্ট আর রাতের খাওয়া। চার্জ তাহলে ভালোই নিচ্ছে, কি বল? এখানেই বা কম কী রে, রোজ রোজ কাটাপোনা ঝোল নয়তো ডিমের ডালনা, তাতেই তো গলা মুচড়ে 4,000। তাছাড়া রবিবার আর ছুটির দিনে দুপুরের খাওয়াটাও দেবে, এখানে সেটা আলাদা বিল করে। এনাক্ষী ফের কি যেন একটা প্রশ্ন করতে যাচ্ছিল, অমনি মোবাইল বেজে উঠল রূপসার। মনিটরে চোখ পড়তে মৃদু বিস্ময়। করবী মৈত্র, অর্থাৎ তার ভাবী গৃহস্বামিনী। গলা ছেড়ে রূপসা বলল, হ্যাঁ মাসিমা বলুন। তুমি তো আজ বিকেলে আসবে বলেছিলে, তাই না? হ্যাঁ, এই তো এখনই বেরোচ্ছি। ও, ভাবলাম কোনো কারণে যদি তোমার প্ল্যান চেঞ্জ হয়ে থাকে। একটু থেমে থাকলো মহিলা, ফের স্বর ফুটেছে, এসো, অপেক্ষা করছি। ভদ্রমহিলার গলায় ঘরোয়া আন্তরিকতার ছোঁয়া, ভালো লাগলো রূপসার। সঙ্গে সঙ্গে ইও মনে হলো, ওই বয়সের মহিলারা বড্ড বেশি গার্জিয়ানগিরি ফলায়। করবী মৈত্রও কি সেরকম? না হলেই মঙ্গল, পেইং গেস্ট আর মালকিনের সম্পর্ক যতদূর সম্ভব পেশাদার থাকাই তো শ্রেয়। ফোনটা রেখে রূপসা এনাক্ষীকে বলল, এবার তো উঠতে হয় রে, ও বাড়ি থেকে কল এসে গেছে। তাড়া লাগাচ্ছে বুঝি? ওরকমই, বয়স্ক মানুষ তো বোধ হয় চায় দিন থাকতে থাকতেই চাই। কিছুটা ছলো ছলো চোখে বিছানা ছেড়ে উঠে এলো এনাক্ষী, আলগা জড়িয়ে ধরল রূপসাকে, গালে গাল রাখল, বলল, ভুলে যাস না কিন্তু, কন্ট্যাক্ট রাখিস। ফেসবুক তো রইলই, ওখানেই মোলাকাত হবে। ইস, তুই তো ফেসবুক খুলিসই না। এবার থেকে নয় খুলব, শুধু তোর জন্য। রূপসা নরম করে হাসল। কয়েক বছরের ছোট এনাক্ষীর জন্য তার যেন খানিকটা মায়াই জাগছে। এই শহরের সঙ্গে দারুণভাবে মিশে গেছে এনাক্ষী। একা একাই শপিং মল চষে বেড়ায়, ছলা কলা ভাবভঙ্গিও শিখেছে অনেক, তবু সারল্যটুকু যেন ঘোচেনি পুরোপুরি। গলায় একটা দিদি সুলভ সুর এনে রূপসা বলল, তোর বিমান সেবিকা হওয়ার স্বপ্ন সফল হোক। আশা করি কোর্সটা শেষ হলেই আকাশে আকাশে ঘুরে বেড়াতে পারবি। উড়ন্ত প্লেন দেখলেই মনে হবে তুই হয়তো তাতে আছিস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এনাক্ষীর চোখ জোড়া উজ্জ্বল হলো। তুইও নির্বিঘ্নে থাক, শান্তিতে কাজ শেষ কর। এনাক্ষীর কাঁধে হালকা চাপ দিয়ে রূপসা সরে এলো। এবার দায়মুক্ত হওয়ার পালা। ঘর থেকে বেরিয়ে দোতলায় ওঠার দরজা বসানো সিঁড়িটায় এলো, বেল বাজাচ্ছে। উফ, ফাটা কপাল, বাড়িওয়ালা ছোট ছেলেটাই নেমেছে। কাছেই নর্থ রোডে একটা সাইবার ক্যাফে চালায়। রাজনৈতিক প্রতিপত্তির জোরে এ পাড়ায় এক হেক্কড়ও বটে। সুবীর না প্রবীর কি একটা নাম থাকলেও নান্টু বলেই লোকে চেনে। দুপুরে বোধহয় বাড়িতে খেতে এসেছিল নান্টুবাবু, এখনও বেরোয়নি। ঈষৎ ঢুলু ঢুলু চোখে নান্টু জিজ্ঞেস করলো, কি ব্যাপার? আজ চলে যাচ্ছি। দরজার চাবিটা বাড়িয়ে দিল রূপসা, এটা রাখুন। আপনার পেমেন্ট তো সব ক্লিয়ার আছে, তাই না?
আগামী তো নিয়ে নেন, নয় কি? সোজা কথার সোজা উত্তর দিতে পারেন না? নান্টু সামান্য ঝেঁঝে উঠল। তা যাচ্ছেনটা কোথায়? আপনাকে তো সেটা জানাতে বাধ্য নই। নান্টু বাঁকা সুরে বলল, আত্মগোপন করছেন নাকি? আপনাদের যা নেটওয়ার্ক, সে উপায় কি আর আছে? এই কথাটাই মাথায় রাখবেন। আশা করব আপনাদের ওই অশান্তি বাঁধানোর খেলাগুলো এবার বন্ধ হবে। নতুন করে ঝামেলা পাকালে আপনার গারদবাস কিন্তু অনিবার্য। চিরবিরিয়ে জ্বলে উঠল রূপসার মাথাটা। দু একটা কড়া কথা শুনিয়ে দিতে যাচ্ছিল। অতি কষ্টে দমন করল নিজেকে। পার্টির বলে বলিয়ান, নিজেকে সর্বশক্তিমান ভাবা এসব প্রাণীগুলোর সঙ্গে এখন বিবাদ বাঁধানো নেহাতি অর্থহীন, বড্ড ক্ষতিকর টাইপ। হয়তো তার যাওয়াটাই কেঁচিয়ে দেবে। রূপসা বিরস মুখে বলল, উপদেশের জন্য ধন্যবাদ, চলি। আবার দেখা হবে নিশ্চয়ই। ইউনিভার্সিটি ছেড়ে তো পালাচ্ছেন না। জবাব দেওয়ার আর প্রয়োজন বোধ করল না রূপসা। সোজা ঘরে ফিরে ব্যাকপ্যাকটি তুলে নিল পিঠে, কাঁধে ব্যাগ সমেত ল্যাপটপ। দু হাতে দুখানা ট্রলি সুটকেসের হাতল ধরে এনাক্ষীকে বলল, আসি রে। শুয়ে পড়েছিল এনাক্ষী, উঠে বসেছে। আমি একটু হেল্প করে দেব? কিচ্ছু দরকার নেই। সারাদিন ক্লাস করে এসেছিস, রেস্ট নে। বাই বাই, গুড লাক, অল দ্য বেস্ট। বাড়ির বাইরে এসে রূপসা একটু অস্বস্তি বোধ করল। গলি থেকে মেন রোড 50 রাস্তা দিয়ে সুটকেস দুটো টানতে টানতে নিয়ে যেতে হবে। কাজটা খুব একটা সামান্য নয়, কিন্তু কিছু দোকানপাট খোলা আছে যে, তাকে নিয়ে খুচরো ঝামেলাটা এখানকার অনেকেই দেখেছে। তারই নিষ্ক্রমণটাও হয়তো প্যাট প্যাট করে গিলবে, এবং রূপসার নির্ঘাত মুখরোচক চাটনি হবে সন্ধেবেলা। ইনাক্ষী সঙ্গে থাকলে হয়তো কেউ অত নজর করতো না। দুষ, রূপসা কি চোর বদমাইশ নাকি, লুকিয়ে পালাচ্ছে? অস্বস্তি ভাবটা মগজ থেকে ছেড়ে ফেলল রূপসা। চারপাশটা উপেক্ষা করেই হাঁটছে গটগটিয়ে। বড় রাস্তায় এসে দাঁড়াতেও হলো না, ট্যাক্সি মজুদ। সুটকেস দুখানা ডিকিতে চালান করে সিটে হেলান দিল রূপসা। চলেছে নতুন ঠিকানায়। কাল পরশু পরপর দুদিন বৃষ্টি হয়েছিল শহরে। আজকের কড়া রোদ্দুরেও পথঘাটের জল পুরো উবে যায়নি, জমে আছে খানাখন্দে। বাতাস রীতিমতো আর্দ্র। হাওয়ার ঝাপটাতেও একটা ঘামে থমথমে ভাব যাচ্ছে না কিছুতেই। ট্যাক্সি থেকে থেকে থামছে সিগনালে, অমনি ভিজে যাচ্ছে ঘাড় গলা। রূপসা তাকিয়েছিল বাইরে, কিছুই দেখছে না সেভাবে। নতুন গজিয়ে ওঠা ফ্ল্যাট, ছোট বড় আবাসন হু হু করে পেরিয়ে যাচ্ছে শুধু। হঠাৎ আবছাভাবে মনে হলো এবার থেকে সে স্যারের বাড়ির কাছাকাছি থাকবে। সল্টলেকে সেক্টর 1 থেকে সেক্টর 3 কতটুকুই বা দূর, তবে তাতে লাভটাই বা কি? সে তার রিসার্চ গাইডের বাড়িতে যায় কবার। গত 19 মাসে সাকুল্যে মাত্র 2 দিন তো গেছে, তাও প্রফেসর প্রতিম গুপ্ত তখন কি এক পারিবারিক কারণে টানা ছুটি নিয়েছিলেন, এবং তখনই রূপসার জরুরি আলোচনার প্রয়োজন পড়েছিল, তাই বাধ্য হয়েছে। স্যারও অবশ্য পছন্দ করেন না তার রিসার্চ স্কলাররা বাড়ি এসে ভিড় করুক। মুখের ওপরেই বলেন, ইউনিভার্সিটির কাজ ইউনিভার্সিটিতেই সারো। তবে সারা আর হচ্ছে কোথায় রূপসার? বড্ড ঢিমে তালে এগোচ্ছে কাজকর্ম, কেন যে মনই বসাতে পারছে না। টপিকটা রূপসার তত পছন্দ নয় বলে, কিন্তু বিষয়টা খারাপ কি? সিপাহী বিদ্রোহ এবং তৎকালীন সংবাদপত্র, এ নিয়ে নতুন চিন্তাভাবনার অবকাশ তো আছেই। বিশেষত ওই সময় ইউরোপের কাগজগুলো বিদ্রোহটাকে কী চোখে দেখেছিল তা নিয়ে খুব একটা কাটাছেঁড়া তো হয়নি। স্যার যদিও ভারতীয় সংবাদপত্রগুলোকেই ফের ঘাটাঘাটি করতে বলেছেন। মোবাইল বাজছে। আবার কি করবি মৈত্র? মুঠোয় ধরা যন্ত্রটা চোখের সামনে আনলো রূপসা। না না, মনিটরে স্মাইলি অর্থাৎ বিতান। রূপসা মোবাইল ফোনে কান চাপল। তুই এখন? আজ তো রিহার্সাল নেই, মানে ড্রাম পেটানো? ফাউল টক করিস না।
ওপারে বিতানের মজারু গলা, গানকে আজ ছুটি দিয়ে দিয়েছি। গানের বাপের ভাগ কি? রূপসার গলাও তরল, আমি তো আজ চললাম রে। সেই জন্যেই তো ফোন করা। কখন যাচ্ছিস? আমি তো অলরেডি পথে, ট্যাক্সিতে। যা, আমি ভাবলাম তোকে পৌঁছে দিয়ে আসবো। সরি, যাদের আশ্রয়ে যাচ্ছি তারা খুবই কড়া। ছোট্ট করে গুল ছেড়ে দিল রূপসা। ওরা বয়ফ্রেন্ড অ্যালাউ করবেন না। তোর মতো পনিটেল ছাগলদাড়িকে তো গেটই পেরোতে দেবেন না। বাড়িওয়ালা বুঝি বুড্ঢা? করবী মৈত্র কিংবা তার বরটিকে কি ওই বিশেষণে অভিহিত করা যায়? দুজনেরই বয়স হয়েছে, তবে টিপিক্যাল খিটখিটে হেপোকেশো ধরনের তো নয়। রূপসা লঘু স্বরে বলল, আজ্ঞে না, ভদ্রলোক এখনও রীতিমতো হ্যান্ডসাম। ভদ্রমহিলাকেও সুন্দরী বলা যায়। দুজনেই বেশ স্মার্ট। তাহলে এরকম আদিকালের মেন্টালিটি কেন? একটা প্রাপ্তবয়স্ক মেয়ের কাছে একটা প্রাপ্তবয়স্ক ছেলে আসবে কি আসবে না ঠিক করার তারা কে? বাড়িটা তাদের, সেখানে কাকে এন্ট্রি দেবেন কাকে দেবেন না সেটা তারাই স্থির করবেন। সমাজে তো এই নিয়মটাই চালু। ভেরি ব্যাড। আশা করি তোরা রাষ্ট্র ক্ষমতার দখল নিতে পারলে এইসব নিয়ম ফিয়মগুলো উঠে যাবে। এই, কতবার না বলেছি সব ব্যাপার নিয়ে ঠাট্টাই আর কি আমি ডাইজেস্ট করতে পারি না। সে কি আমিও পারি, জেনে শুনেও তুই তাহলে আমার গান তুলে আওয়াজ মারলি কেন? ও, গান না, আরও কিছু। সুরের বালাই নেই, কথার ছিঁড়িছাদ নেই। বাজনা বাজিয়ে খবরের কাগজ পড়লেও ওই রকমই শোনাবে, বুঝলি? আমার কিন্তু কান গরম হয়ে যাচ্ছে, এবার ফোন রেখে দেব। দে না, কে বারণ করেছে? ও, কায়দা করে আমাকে কাটানোর ধান্দা? সরি, ওটি হচ্ছে না। আমি তোকে এখন বোর করবই। রূপসা হেসে ফেলল। এই সরস ভাবটা আছে বলেই না বিতানের সঙ্গে কথা বলতে এত ভালো লাগে। যেন এক ঝলক টাটকা বাতাস বইয়ে দেয় প্রাণে। হাসতে হাসতেই রূপসা জিজ্ঞেস করল, তার নতুন গান টান কিছু বাঁধলি? মনে মনে বেশ পেন কষাকষি চলছে, এখনো বেরোয়নি। এটা কেমন হবে রে? জীবন যখন শুকনো মরুভূমি, তুই যে তখন খেজুর গাছের ছায়া। জীবন যখন রোদে পোড়া দুপুর, তুই কি তখন মাটির ভিজে দেওয়া। লাজবাব বলেই কুলকুলিয়ে হেসে উঠল রূপসা। খেজুর গাছের ছায়া পড়ে তোরে? আমি কিন্তু দেখিনি। আর মাটির দেওয়া ভিজে গেলে বড্ড কাদা কাদা হয়ে যায় না? উফ, হরিবল। তোর মধ্যে কি একটুও রোম্যান্স নেই? লাইনগুলোর ইনার মিনিং তুই দেখলি না? দেখার বাসনাও নেই রে। বুঝলাম। একটু যেন মিয়ে গেছে বিতানের গলা। একটু সময় নিয়ে বলল, কবে আমাদের দেখা হচ্ছে রে? বলতে পারছি না রে, কাল পরশু ইউনিভার্সিটি ছুটি, দুদিন ওপত মারাচ্ছি না। সেই সোমবার যদি যাই। একটা শুধু বার্তা দিও বস, দেখবে বান্দা হাজির। তোকে না দেখে বেশি দিন থাকা যায় তুই বল? উফ, আবার সেই ন্যাকা ন্যাকা কথা। ছাড়ছি কেমন? ফোন তালুবন্দি করে রূপসা ঈষৎ বিমনা যেন। তার সঙ্গে তো কোনো ব্যাপারেই মিল নেই বিতানের, না চিন্তা ভাবনায় না জীবনযাপনের ধারায়। কি করে যে বিতানের সঙ্গে বন্ধুত্ব হলো? বন্ধুত্ব নাকি তার চেয়ে বেশি কিছু? বিতান যাই ভাবুক না কেন, রূপসার কাছে ওটা বন্ধুত্বই। রূপসার পক্ষে এর বেশি ভাবা সম্ভবই নয়। তথ্য প্রযুক্তি নিয়ে যাদবপুর থেকেই পাশ করেছিল বিতান। চাকরিতে ঢুকেও ছেড়ে দিয়েছে। বন্ধু বান্ধব জুটিয়ে গান গান করেই পাগল। একটা ব্যান্ডও বানিয়েছে বিতানরা। গান খ্যাপা। কয়েকটা গান জনপ্রিয় হয়েছে মোটামুটি, কলসও পায় কিছু কিছু। রোজগার যেমনই হোক, বিতান জীবন কাটায় উচ্চণ্ডের মতো। যখন তখন নেশা করছে, এরোর সঙ্গে তার অহরহ ঝামেলা বাঁধাচ্ছে, হুটহাট কোথায় যে কখন চলে যায় তার ঠিক নেই।
খুব যে রইস বাড়ির ছেলে তাও নয়। বাবা মা দুজনেই সরকারি চাকরি করে, এখন তারাও তো বুঝি রিটায়ারমেন্টের মুখে মুখে। ছেলের হাল দেখে দুজনেরই বোধহয় বেহাল অবস্থা। রূপসার বহরমপুরের বাড়িতে ভালোই চর্চা আছে গান বাজনার। তার বাবা তো উচ্চাঙ্গ সঙ্গীতের দারুণ সমজদার। সেই সুবাদে রূপসার কান এই ব্যান্ড মিউজিক মোটেও নিতে পারে না। বিতানের নেশারু লক্ষ্যহীন জীবনও তার বিলকুল নাপসন্দ। তবু যে কোন আজব রসায়নে তাদের বন্ধুত্বটা গড়ে উঠল। বিতানের নেই আঁকড়া স্বভাবের জন্য কি? নিশ্চয়ই প্রশ্রয় পেয়েছে বিতান, নইলে কি সে। ট্যাক্সি ঢুকছে সল্টলেকে। রূপসা টান টান হলো। এই অঞ্চলটা সে মোটেই ভালো চেনে না। এখানকার রাস্তাঘাট বাড়িঘরগুলো কেমন যেন একই রকম লাগে। একটু অন্যমনস্ক হলেই গন্তব্যটা না পেরিয়ে যায়। না, ঠিক জায়গাতেই থেমেছে। ট্যাক্সি থেকে নামতেই রূপসার নজর পড়ল দোতলার ব্যালকনিতে। করবী দাঁড়িয়ে। রূপসার প্রতীক্ষাতেই কি? মালপত্র টেনে টেনে ওপরে তুলল রূপসা। একটা সুটকেসে বোঝাই শুধু বই। ওটা তুলতেই গলদঘর্ম দশা, হাঁপাচ্ছে অল্প অল্প। তবু হেসে করবীকে বলল, পৌঁছে গেছি। মাত্র একটা দিনই তো সন্ধেবেলা এসেছিলাম, তাও একেবারে চিনতে পেরেছি। করবীর ঠোঁটে পাতলা হাসি। কথা পরে বলো, আগে একটু জিরিয়ে নাও। জল খাবে? রূপসা ঘাড় নাড়ল। হলে ভালো হয়। ঠান্ডা নাকি মিশিয়ে? এমনি জলও খেতে পারি। তুমি এই বাইরের ঘরের সোফায় বসো, আমি আনছি। উল্টো দিকের সোফায় গৃহকর্তা আসীন। বেশভূষা দেখে মনে হয় এখনই বেরোবে কোথাও। রূপসার পানে চেয়ে ঠোঁট অল্প ফাঁক হলো অনুব্রতর। প্রত্যুত্তর রূপসার। বিনয়ী স্বরে বলল, ভালো আছেন মেসোমশাই? ওহ শিওর, আই অ্যাম অলওয়েজ ফাইন। অনুব্রতর তুরন্ত জবাব। করবী জল নিয়ে ঢুকেছে ঘরে। তাকে বলল, প্রতিমাকে ডাকো, মালগুলো ঘরে নিয়ে যেতে একটু হাতে হাতে সাহায্য করুক। দরকার নেই, রূপসা তাড়াতাড়ি বলে উঠল, আমি একাই পারবো। করবী বলল, তোমার রুমমেট কিন্তু আগেই এসে গেছে। ও, গলায় সামান্য কৌতূহল ফোটালো রূপসা। কখন? আজ সকালে। ওর বাবা এসে পৌঁছে দিয়ে গেলেন। রূপসার সঙ্গেও কি বাবা কাকা গোছের কাউকে আশা করেছিলেন মহিলা? রূপসা ঠিক বুঝে উঠতে পারল না। একটু কুণ্ঠিত স্বরে বলল, আমি কিন্তু কাউকে ডাকিনি, সেই বহরমপুর থেকে আসা। তাতে কি আছে, যে যেটা সুবিধে মনে করে। করবীর ঠোঁটে ফের পাতলা হাসি। তুমি কি সালোয়ার কামিজই পরো? আমাকে ইউনিভার্সিটিতে মাঝে মাঝে ক্লাস নিতে হয় তো, তাই শাড়িও পরি, তবে সালোয়ারই বেশি। তোমাদের বয়সী মেয়েকে কিন্তু জিন্সেও বেশ লাগে, তবে তুমি তো হাফ ছাত্রী হাফ দিদিমণি। হাসিটি সামান্য প্রসারিত হলো করবীর। তোমার সঙ্গিনীটি কিন্তু পুরোই ছাত্রী, তোমার চেয়ে অনেকটা ছোট, একটু মানিয়ে গুছিয়ে নিও। নিশ্চয়ই মাসিমা, আপনি কিছু চিন্তা করবেন না। আরও দুটো চারটে কথা বলে নির্ধারিত ঘরে এলো রূপসা, একাই, লটবহর সমেত। ঢুকে একটু অবাকই হলো। মেয়েটি তার প্রবেশ খেয়ালই করেনি, দাঁড়িয়ে আছে জানালায়। মন খারাপ ভাবছে কিছু, নাকি পড়ন্ত বিকেলের শোভায় বিভোর? রূপসা ডাকল, হাই। মেয়েটি ঘুরে তাকিয়েছে। ও মা, এই তো একদমই কচি। গা থেকে স্কুলের গন্ধ গেছে কিনাও সন্দেহ। পরিচয় হতেই অবশ্য ভুল ভাঙল। সম্পূর্ণা নামের মেয়েটি কেমিস্ট্রি নিয়ে এমএসসিতে ভর্তি হয়েছে, রাজেবাজার সায়েন্স কলেজে পড়ে। বাড়ি বর্ধমানে, ঘুষকরার কাছে একটি গ্রামে। কলকাতায় শ্যামবাজারের এক লেডিস হস্টেলে উঠেছিল, লেখাপড়ায় ব্যাঘাত হচ্ছে বলে চলে এসেছে এখানে। কথাবার্তায় মেয়েটি বেশ আড়ষ্ট। খুঁচিয়ে খুঁচিয়ে সব জানতে হলো। রূপসা ইতিহাস নিয়ে গবেষণা করছে শুনে কি সমীহ তার। আলাপচারিতার মাঝেই হঠাৎ রূপসার ফোন।
বহরমপুর থেকে মা। রূপসা বলল, বলো, তুই নতুন জায়গায় চলে গেছিস? এই তো এলাম। ওখানে আবার একটু থিতু থেকো, গন্ডগোল বাঁধিও না। হ্যাঁ হ্যাঁ, ডোন্ট ওয়ারি। দুশ্চিন্তা তো আমাদের করতেই হবে। তোমার বাবা তো রোজ বলছে মেয়েটাকে কলকাতায় যেতে দেওয়াটা ভুল হয়ে গেছে। আহ মা, আমাকে চুপ করাচ্ছিস কেন? অন্য সব সঙ্গ এবার ছাড়, মন দিয়ে নিজের কাজটা কর। 5 জনের কথায় মেতে নিজের পায়ে কুড়ুলটি আর মেরো না। সম্পূর্ণা এদিকেই তাকিয়ে। অস্বস্তি হচ্ছিল রূপসার। ভাগ্যিস মার কথা শুনতে পাচ্ছে না মেয়েটা। বৃষ্টি পড়ছিল ঝিরঝির, সকাল থেকে চলছে। একটানা নয় অবশ্য, থামছে মাঝে মাঝে। একটু জিরিয়ে নিয়ে আবার শুরু হচ্ছে বাড়িধারা। শ্রাবণের শেষ দিকে আকাশ একেবারে খটখটে শুকনো হয়ে গিয়েছিল। মনে হয়েছিল এই বছরের মতো ক্ষান্ত হলেন বরুণ। হুম, ভাদ্রের গোড়ায় আবার তিনি মেঘবাহিনী নিয়ে হাজির। অল্প বিস্তর ঢালছেনও রোজ। গরম কিন্তু মোটেই কমেনি, উল্টে বাতাসের প্যাচ প্যাচে ভাব যেন আরও বাড়ছে প্রতিদিন। ছাড়া ছাড়া বৃষ্টিটাকে দেখছিল করবী। ঘ্রাণ নিচ্ছিল ভিজে ভিজে হাওয়ার। ব্যালকনি থেকে বেতের চেয়ারে বসে। সকালে যাও বা অল্প স্বল্প ঘরোয়া কাজকর্ম থাকে, দুপুরে খাওয়া দাওয়ার পর এই সময়টায় তো কিছুই করার নেই। হয় টিভি খুলে বসো, নয় গল্পের বই, ম্যাগাজিনের পাতা উল্টাও। দুপুরে টিভিতেই বা থাকছেটা কি? সন্ধেবেলা সিরিয়ালগুলোই তো দেখায় আবার। এমনিতেই তো মেগার গল্প এগোতেই চায় না। ওই চর্বিত চর্বণ সিন দুবার করে গিলতে ইচ্ছে করে। তাও পুরনো ভালো সিনেমা টিনেমা দিলে টিভির সামনে বসে থাকা যায়, সময়ও কাটে। কালই তো কোন চ্যানেলে সপ্তপদী দেখাচ্ছিল। কিভাবে যে হু হু করে লম্বা দুপুরটা পেরিয়ে গেল। আজ তেমন ধারার কোনো ছবি নেই। চলছে মুম্বাই মার্কা ধেই ধেই নাচ আর ধুমধারাক্কা মারপিট। ওসব দেখা কি আর করবীর পোষায়? বিডি ব্লকের লাইব্রেরি থেকে খান দুয়েক গল্পের বই এনেছে কাল। যা কম আলো, আজ সেগুলো নিয়েও বসার উপায় নেই। চোখটা ইদানিং বেশ গড়বড় করছে। বাতি জেলে নিলেও অক্ষরগুলো কেমন জড়িয়ে জড়িয়ে যায়। ছানি পড়ার পূর্ব লক্ষণ। প্রতিমা বসার ঘরে ঘুরঘুর করছে। সোফা টেবিল ঝাড়াঝুড়ি চলছে বোধহয়। ঠিকই কাজের মেয়েটি ঘরদোর মুছে দিয়েই খালাস। আসবাব সাফসুতরো রাখার দায়িত্ব প্রতিমারই। অনেকদিন এ বাড়িতে থেকে করবীর ধাত সে বুঝে গেছে। বকুনি খাওয়ার ভয়ে কোথাও সে ধুলো জমতে দেয় না। করবীর হঠাৎ মনে পড়ল 3 দিনেক আগে রজনীগন্ধা এনেছিল এক গোছা, মর্নিং ওয়াক থেকে ফেরার পথে। মেয়ে দুটোর ঘরে ফুলদানিতে সাজিয়ে দিয়েছিল গোছাটা। ফুলগুলো নিশ্চয়ই শুকিয়ে গেছে। ফ্লাওয়ার ভাসে বাসি ফুল মোটেই ভালো দেখায় না। ফেলে দিতে বলবে? করবী ডাকতে যাচ্ছিল, প্রতিমা তার আগেই হাজির। আপন মনে গজগজ করছে। এই এক ঢং হয়েছে আকাশের। ঝড়বি তো ঝড়, ভালো করে ঝড় না, সারাদিন শুধু ছ্যার 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 ছ্যার। তাতে তোর অসুবিধা কি হলো? আজও কাপড় কাচার মেশিন চালানো গেল না। ওদিকে লন্ড্রি ব্যাগ তো উপচে পড়ছে। যেই তুমি কেচে দেবে বলেছ, অমনি তো 2 কন্যে কাড়ি কাড়ি জামা কাপড় ফেলে দিয়ে যাচ্ছে। আহা, ওরা পথে ঘাটে বেরোয়, একই ঘেমো পোশাক কতদিন পরবে? বেশি আহ্লাদ দিও না গো ওদের, মাথায় চড়ে বসবে। কাল আমাকে রূপসা মেয়েটা কি বলে জানো? দুধ চা খেলে তার নাকি অম্বল হয়, কালো চা দিতে হবে। সাফ জানিয়ে দিয়েছি, এ বাড়িতে একরকমই চা হয়। আমিও সব লিকার টিকার বানাতে জানি না। ও মা, ব্ল্যাক টি বানানো কি এমন হাতিঘোড়া কাজ? কাপে দুধ না দিয়ে শুধু লিকারটা ঢালবি। করবী মুচকি হাসল। আমারই তো লাভ হবে রে, দুধের খরচ বাঁচবে। প্রতিমা আদৌ প্রসন্ন হলো না। করবী যে পয়সা বাঁচানোর জন্য কথাটা বলছে না, তা প্রতিমা ভালো মতোই জানে। গোমরা গলায় বলল, আর কাচাকুচির কি হবে? কালও যদি বৃষ্টি চলে? অনন্তকাল তো ফেলে রাখা যাবে না, কাল চালিয়ে দিস মেশিন। মেলবো কোথায়? কেন, ছাদের শেডের নিচে? ওখানে একটা দড়ি খাটিয়ে নিবি। যা বলবে। আজ রাতের রান্না বান্না কি হবে? ক্ষণকাল ভাবল করবী।
সে আর অনুব্রত রাতে রুটি খায়। প্রতিমারও সেই অভ্যেসটি হয়ে গেছে। ইদানিং রাতে মাছ মাংস এমনকি ডিমও ছেড়ে দিয়েছিল তার। তবে মেয়ে দুটোর জন্য এখন রাতে ভাত হচ্ছে রোজ। শুধু হয়েছে আমিষপদ। দুটো মেয়ে সারাদিন কোথায় কি খায়, রাতে একটু ভালো মন্দ না দিলে চলে? করবী ভুরু কুচকে বলল, ডিপ ফ্রিজে মুরগি আছে না? ওটাই রেঁধে ফেল, আমরাও না হয় কাল দুপুরে মুরগি খেয়ে নেব। প্রতিমা কুটুস করে বলল, যদি বাঁচে। করবী হেসে ফেলল, অল্প বয়সী মেয়ে, ওরা কি আমাদের মতো খুঁটে খুঁটে খাবে? তা না গো, এমনিই বলছিলাম। প্রতিমাও হাসছে। আর সঙ্গে ডাল, পটলের ডালনা তো থাকছেই, বেগুনও ভেজে দেবো। আর কিছু? না, ঠিক আছে। কথা শেষ হতেও নড়ছে না প্রতিমা। করবী জিজ্ঞেস করল, কি হলো, এবার টিভি চালাবি তাই তো? হ্যাঁ, মানে একটা ভালো বই হচ্ছিল। যত সব খুনোখুনি মারামারি, ভাল লাগে না গো মামি, এটা অন্য রকম। আমি যে তোমার, খুব নাম করেছে। কাগজে সিনেমাটার সমালোচনা পড়েছে করবী। উদ্দাম প্রেমের ছবি। প্রতিমার বর বিয়ের 4 বছর পরেই কোলে একটা ছেলে ধরিয়ে দিয়ে অন্য এক কাজের মেয়ের সঙ্গে ভেগেছিল। তারপরেও যে প্রেমের ছবি দেখে প্রতিমা কি আনন্দ পায়, হয়তো স্বামী পরিত্যক্ত জীবনে আর কোনো পুরুষ মানুষ আসেনি বলেই পর্দায় নায়ক নায়িকার প্রেমলীলা দেখে মনের খিদে মেটায়। হয়তো মধ্যবয়সী এই দেহটারও। এই বয়সে মেয়ে মানুষের কামনা বাসনা যে পুরোপুরি নেভে না, এ কে না জানে। করবী মাথা নেড়ে বলল, খোল টিভি, তবে আওয়াজ আসতে, তোর মামার ঘুম যেন না ভেঙে যায়। ঘাড় নেড়ে চলে গেল প্রতিমা। মনে মনে করবী হাসল একটু। দ্বীপ প্রাহরিক নির্যাটি অনুব্রতর বড় প্রিয়। ব্যাঘাত ঘটলে বাবু বেজায় খেপে যায়। ভাবতে অবাক লাগে, চাকরি করার সময়ে যার দিনরাতের জ্ঞান থাকতো না, অসুরের মতো খাটত, অবসরের পর তারই কিনা এই অভ্যেসটি ধরে গেল। অথচ গৃহবধূ করবী কোনো দিনই দুপুরে ঘুমোতে পারল না। ছেলে মেয়ে নিয়ে সারাদিন ব্যস্ত থাকার কাল তো সে কবেই পেরিয়ে এসেছে। দুপুরগুলো তো তার ফাঁকাই পড়ে থাকে। তবুও না, কি আর করা, দুটো মানুষ কি একরকম হয়? অবসরকালীন জীবনটাও কেমন দিব্যি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে অনুব্রত। আয়েশ করে ঘুম থেকে উঠল, বাজারে গেল কোনো দিন কিংবা গেল না, দুখানা কাগজ পড়ছে খুঁটিয়ে খুঁটিয়ে। টিভি খুলে খবর শুনছে, খেলা দেখছে, বিকেলে সেজে গুজে চলে যায় আড্ডায়। ফিরে 1-2 পেগ হুইস্কি, তারপর রাতের আহারটি সেরে 10:30টার মধ্যে বিছানায়। মনেই হয় না 34 বছরের চাকরি জীবনটাকে সে এতটুকু মিস। অথচ ছেলেদের পিছনে করবীও তো না হোক 25-30টা বছর প্রাণপাত করেছে। সেদিক দিয়ে ভাবলে তারও তো এখন অবসর জীবন। খেয়ে ঘুমিয়ে টিভি দেখে গল্পগুজব করেই তো চিত্তপ্রফুল্ল থাকা উচিত করবীর। কেন যে হয় না তেমনটা? তার কাজটা চাকরি ছিল না বলেই কি এত শূন্যতাবোধ? এই জ্বালা পোড়া। কোথায় যেন একটা কোকিল ডেকে উঠল। কি আজব কাণ্ড, ভাদ্র মাসে কুহু, এই বৃষ্টির মাঝে। আশপাশের কোনো বাড়িতে পুষলো নাকি? কত রকমের যে শখ হয় মানুষের, ভাবনার মাঝে বসার ঘরেও টেলিফোনের ঝংকার। কি রে বাবা, কবে কাগজে পেইং গেস্টের বিজ্ঞাপন বেরিয়েছিল, এখনো খোঁজ খবর করে লোকজন? করবী গলা উঁচিয়ে বলল, প্রতিমা, দেখ তো কে। অনকাল পরেই প্রতিমার উল্লসিত স্বর, তাড়াতাড়ি এসো, বর্দা ফোন করেছে গো। করবী রীতিমতো অবাক। রাজা তো ফোন করে রবিবারে সকালবেলা, সিডনিতে তখন দুপুর। ওদিকে মধ্যাহ্ন ভোজনের পর একবার বাবা মাকে স্মরণ করা রাজার এখন রুটিনের মধ্যে পড়ে বোধ হয়। ফোন কানে চেপে করবী বলল, কী রে, হঠাৎ বুধবারে কেন? সিডনিতে আজ ছুটি আছে নাকি? না মা, আমরা তো এখন কেয়ার্নসে।
বেড়াতে এসেছি। বাবা তোমায় কিছু বলেনি? কই না তো। আমি তো সিডনি এয়ারপোর্ট থেকে ফোন করেছিলাম। দারুণ একটা প্যাকেজ পেয়েছি, 2 nights 3 days। শুধু আমার আর আইরিনের খরচ লাগছে, মিনি পুরো ফ্রি, প্লেন ফেয়ার, থাকা খাওয়া, ক্রুজ, এভরিথিং। বাহ, খুব ভালো, এনজয় কর। তোমার সেই পেইং গেস্টদের কি খবর? ঠিকই আছে। হঠাৎ তাদের কথা জানতে চাইছিস যে বড়? উফ, কাল বাবা যা এক্সপ্লোড করলো। তোমার নাকি ভীমরতি ধরেছে। অচেনা অজানা মেয়েদের দায় ঘাড়ে নেওয়া মোটেই উচিত হয়নি। তুমি নাকি প্রফেশনাল রিলেশনশিপটাকে পার্সোনাল করে ফেলেছ। তোর বাবার কথা ছাড়, অকারণে চেঁচায়। ইনফ্যাক্ট আমিও খুব একটা আমল দিইনি। আমার তো মনে হয় তুমি ঠিক কাজই করেছো। বাড়তি স্পেস পজিশনে থাকলে সেটাকে প্রপারলি ইউটিলাইজ করাটাই তো আধুনিক কনসেপ্ট। আর তুমি সেটাকে মনিটারি বেনিফিটে কনভার্ট করেছো। দ্যাটস গ্রেট মা। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছেলের যোগ্য মতামতই বটে। করবি কেন পেইং গেস্ট রাখতে গেল? রাজা তার কি বুঝবে? সূক্ষ্ম বোধটোধগুলো থাকলে শর্মিষ্ঠার মতো মেয়ের সঙ্গে সম্পর্কটা চুরচুর হয়ে যায়। হিরে ফেলে আইরিনের মতো একটা রঙিন কাজকে নিয়ে সুখে ঘরকন্যা করতে পারে। করবি আলগাভাবে বলল, আমি অবশ্য অত কিছু ভেবে রাখিনি। তোমার প্র্যাগম্যাটিজমই তোমাকে গাইড করেছে মা। করবি মনে মনে বলল, বাস্তববাদী আমি ছিলাম না রে, বিশ্বাস কর। তোরাই আমায় গড়ে তুলেছিস তিলে তিলে। তুই আর ছোটু, তোরাই আমাকে ঠোক্কর দিয়ে দিয়ে শিখিয়েছিস স্বপ্ন, আবেগ, প্রত্যাশা নেহাতি ফাঁপা বুলি। ডানা মেলা পাখিদের দিকে শুধু তাকিয়েই থাকতে হয়, কোনো কিছু চাইতে নেই। করবি গলা ছেড়ে বলল, কথাটা তোর বাবাকে বোঝাস। হ্যাঁ, ড্যাড নিজে যা ভাববে সেটাই আলটিমেট। বাই দ্য ওয়ে, একটা কথাই তোমায় জিজ্ঞেস করি, তোমার পিজিদের আইডেন্টিটি ভালো করে চেক করে নিয়েছো তো? যতটা সম্ভব। ভোটার কার্ড, ইউনিভার্সিটির আইডি, রিসার্চ স্কলার মেয়েটার তো প্যান কার্ডও আছে। একটা করে কপি কিন্তু নিয়ে রেখো। তোমাদের কলকাতায় আজকাল যা সব কাণ্ড ঘটছে শুনি। তোমাদের শব্দটা খচ করে লাগলো বুকে। এই শহরটা আর রাজার নয়, অথচ রাজার এখানেই শিক্ষা দীক্ষা, এখানে একটু একটু করে বড় হয়েছে, এখান থেকেই সংগ্রহ করেছে বিদেশ যাওয়ার রসদ। নিজেকে বিক্রি করার ক্ষমতাটাই হয়তো রাজার কাছে প্র্যাগম্যাটিজম। করবি আলতো করে বলল, তোদের সিডনিতে বুঝি কোনো আজেবাজে ইনসিডেন্ট ঘটে না? না না, তা কেন? কসমোপলিটন শহরের এটাই তো নেচার, কার কি অভিসন্ধি থাকে। তাই তোমাকে অ্যালার্ট করা আর কি। তুমি অবশ্য চিরকালই সাবধানী। সুইমিং ক্লাবে সাঁতার শেখাতে নিয়ে গিয়ে যা নার্ভাস মুখ করে দাঁড়িয়ে থাকতে। যাক, পুরোপুরি স্মৃতিভ্রষ্ট হয়নি তাহলে। বয়সের ভারে আক্রান্ত হলে একদিন স্মৃতির শিকড়ে টান তবে পড়তেও পারে। করবি হয়তো তখন আর থাকবে না, এই যা। করবি প্রসঙ্গটা ঘোরাতে চাইল। তোরা সিডনি কবে ফিরছিস? কাল ইভিনিং ফ্লাইটে। পরশু অফিস জয়েন করব। খামোখা উইকেন্ডের 2টো ছুটি অপচয় করি কেন বলো? ঠিক, একদম ঠিক। তোর হিসেবে কখনো কোনো গোলমাল হয়? সিএ পড়াটা তোর সার্থক। হা হা হা, থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। করবীর ব্যঙ্গটাকে শিরোপা বলে ধরে নিয়েছে রাজা। আহ্লাদিত স্বরে বলল, তোমাকে এখন ফোন করলাম কেন সেটা আন্দাজ করতে পারো? আমাদের কেয়ার্নসে বেড়াতে নিয়ে গিয়েছিলি বোধহয়, সেটা ভেবেই। এক্সিলেন্ট, দারুণ বাস্কেট করেছো। একদম 3 পয়েন্টার। এখন আমরা কোথায় বসে আছি জানো? গ্রেট ব্যারিয়ারের রিফের যে আইল্যান্ডে তোমাদের ডে স্পেন্ড করাতে নিয়ে গিয়েছিলাম, ওখানেই বিচ রেস্তোরাঁয় ক্র্যাব সাটাচ্ছি। আইরিন আর মিমি আবার গেল স্নোরকেলিং করতে। অনেক ছবি তুলেছে, ফেসবুকে আপলোড করে দেব, দেখো কিন্তু।
অ্যাকাউন্ট থাকলেও কদাচিৎ ফেসবুকে বসে করবি, তবু বলল, আচ্ছা আজ তাহলে ছাড়ছি, তুমিও বিজনেস চালিয়ে যাও, শুধু বাবাকে একটু তুইয়ে বুইয়ে চলো, যেন আবার কমপ্লেন না শুনতে হয়। শেষ বাক্যটি ধাক্কা মারল করবীর মাথায়। ফোন ছেড়ে গুম মেরে বসে রইল একটুক্ষণ, তারপর উঠে গেল শোয়ার ঘরে। ডাবল বেড খাটের একেবারে মধ্যিখানে শুয়ে আছে অনুব্রত, অভ্যেস মতো বাঁকাত ফিরে, দীর্ঘ দেহকানা সামান্য কুঁকড়ে। ভঙ্গিটা এত পরিচিত, কিন্তু মানুষটা কেন যে এখনো আধচেনা রয়ে গেল। করবীকে আঘাত করে কি যে সুখ পায়। ঘুমের ঘোরে অনুব্রত নড়ে উঠল হঠাৎ, সুলচিত হয়ে। আবার পাশ ফিরেছে, খাটে বসল করবী, গমগমে স্বরে ডাকল, এই শুনছ? পাতলা হয়ে আসা ঘুমে অনুব্রত সাড়া দিল, হুম। অনেকক্ষণ শোয়া হয়েছে, এবার জাগো। চোখ খুলেছে অনুব্রত, ভুরু কুঁচকে বলল, কি হয়েছে, কটা বাজে? 3:45। তাহলে তো এখনো একটু গড়াগড়ি দেওয়া যায়। না, ওঠো। করবীর কাটা কাটা উচ্চারণে এমন কিছু ছিল, এবার যেন চমকেছে অনুব্রত। চোখ রগড়াতে রগড়াতে উঠে বসল, ঈষৎ জড়ানো গলায় বলল, হয়েছেটা কি? তোমার বড় ছেলের ফোন এসেছিল? সামান্য থমকে অনুব্রত বলল, সে তো এখন কেয়ার্নসে। জানলাম তো, তুমি কিন্তু বলনি। এ আর বলা বলির কি আছে, থাকে ও দেশে, গেছে বেড়াতে। করবীর সঙ্গে চোখাচোখি হতেই স্বর নামল অনুব্রত, চোখ সরিয়ে বলল, আমারও তো খেয়াল ছিল না। ছেলের সঙ্গে ফোনাফোনির সময় আমাকে অপমান করাটা তো বেশ খেয়াল ছিল। তোমাকে ইনসাল্ট করব কেন? কথা প্রসঙ্গে পেইং গেস্ট রাখার ব্যাপারটা এলো। বুঝেছ তাহলে কি নিয়ে বলছি? ধরা পড়া অপরাধীর মতো মুখ করে অনুব্রত বলল, আমার মনে হলো হয়তো। থাক, কৈফিয়ত দিতে হবে না, আমি তো বুঝেই গেছি। নেহাত কথা প্রসঙ্গেই তুমি পেইং গেস্ট রাখা নিয়ে আমার নামে চারিদিকে নালিশ করে বেড়াচ্ছ। রাজাকে ফোন করেছ, ছোটুকেও অভিযোগ জানানো হয়ে গেছে, এমনকি আমাদের শ্যামপুকুরের বাড়িতে পর্যন্ত। শ্যামপুকুরে আমি ফোন করিনি, তোমার ভাই নিজেই জিজ্ঞেস করেছিল। তোমার কাছে, আমায় ফোন না করে? মেয়ে দুটোকে আমি বাড়িতে রেখেছি, তুমি নয়, এ কথা জানা সত্ত্বেও? করবীর গলা ভারী হলো। সমু আমায় সব বলেছে, তুমি আমার সম্পর্কে যা যা টিজিং কমেন্ট করেছ সব। ছাড়ো তো, কেন এক ব্যাপার নিয়ে কচলাচ্ছ? অনুব্রত খাট থেকে নামার উপক্রম করল, দরজার দিকে তাকিয়ে বলল, প্রতিমা চা দেবে না? থামো, যথাসময়ে তোমার মুখের সামনে চা ধরা হবে। করবীর গলা ক্রমশ ধারালো, ঘাড় বেঁকিয়ে বলল, দুনিয়া শুদ্ধ লোকের সামনে আমাকে হেয় করতে চেয়ে তোমার কী লাভ হচ্ছে বলো তো? কোনো বিশেষ ধরনের সুখ পাচ্ছ কি? তীরটা এবার বিঁধেছে। অনুব্রত বিরক্ত স্বরে বলল, তোমাকে মোটেই ছোট করা হয়নি, মেয়েগুলোকে নিয়ে বাড়াবাড়ি করছো, আমি তাই নিয়ে নিজের মত জানিয়েছি। আশা করি বাড়ির কর্তা হিসেবে সে রাইট আমার আছে। তা কি বলার অপেক্ষা রাখে? করবীর গলায় বিদ্রুপ চড়ল। শুধু সংসারের গৃহিণী হিসেবে আমার ইচ্ছে মতো কিছু করার কোনো অধিকার নেই। সংসারের কণামাত্র ক্ষতি না করেও যদি করি, তবুও না। সেন্টু মারা ডায়লগ দিও না তো, তুমি যা করছো তা কি আদিক্ষেতা নয়? রোজ ওদের জন্য রাজকীয় ব্রেকফাস্ট বানাচ্ছ, লুচি, আলুর পরোটা, চিকেন স্যান্ডউইচ, ডিম সেদ্ধ, কলা, যেন স্টার হোটেলের নাস্তা। বিকেলে ওরা বাড়ি এলে জল খাবার পাঠাচ্ছ, কথা ছিল দেওয়ার। নিজে গিয়ে ওদের ঘর গুছিয়ে দিয়ে আসছো, কেন তারা পারে না? কাপড় চোপড়গুলো পর্যন্ত কাচিয়ে দেওয়া শুরু করলে। মাত্র 5,000 টাকায় এত কিছু হয়? তোমার ভোরবেলার সখীদের জিজ্ঞেস করে দেখো তো,
কোনো বাড়িতে পিজিদের এরকম রাজকীয় বিলাস জোটে কি না? অনুব্রতর গলা তীক্ষ্ণ হলো। সব্বাইকে আমি এগুলোই বলেছি, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক সেটা খুব অন্যায় হয়েছে। ন্যায় অন্যায়ের প্রশ্ন তো আমি তুলিনি, শুধু ভাবতে খারাপ লাগছে। ছোটোখাটো ব্যাপারে উত্তেজিত হয়ে মনটাকে তুমি সংকীর্ণ করে ফেলেছ। দুটো বাচ্চা বাচ্চা মেয়ে বাড়িঘর ছেড়ে এখানে আছে, এদের শুধু একটু হোমলি কমফোর্ট দিচ্ছি, এজন্য আমাদের বিস্তর খাটাখাটুনি যাচ্ছে, গলদঘর্ম হচ্ছি, অতি সাধারণ কিছু আরাম জোগাতে আমাদের নাভিশ্বাস উঠছে, তাও তো নয়। বিনিময় যা পাবো আমাদের বুড়ো বুড়ির জন্য সেটুকুই তো যথেষ্ট। অন্তত তোমার পেনশন থেকে তো ওদের পিছনে টাকা ঢালতে হবে না। হয়েছে, কিন্তু নতুন ফার্নিচারগুলো তো আসমান থেকে পড়েনি। কয়েকটা মাস যেতে দাও, তোমার পয়সা সুদে আসলে শোধ করে দেব। করবীর গলা দৃঢ়তর হলো। একটা কথা স্পষ্ট করে বলে রাখছি, যতই ব্যঙ্গ বিদ্রুপ করো আমি কিন্তু ওদের রাখবই। পদে পদে তোমার এই নানা কৌশলে আমাকে বাধা দেওয়ার চেষ্টা, এতে কোনো ফল হবে না। মুখ দেখে বোঝা যায় অনুব্রতর একটুও পছন্দ নয় কথাগুলো। তা হোক। করবী খানিক তৃপ্তি পেল তো। বলাটা জরুরি ছিল, এবার থেকে সমঝে চলুক অনুব্রত। আশ্চর্য, মেয়ে দুটোকে একটি বাড়তি আদর যত্ন করা কি দোষের? ঝাড়াই বাছাই করে 8-9টি মেয়েকে ডেকেছিল বাড়িতে, তার মধ্যে থেকে শেষমেশ রূপসা আর সম্পূর্ণাকে রাখল। সে তো নেহাত অকারণে নয়। রূপসা শুধু বিদুষীই নয়, যথেষ্ট সভ্যভব্য, বিনয়ী, কি সুন্দর গুছিয়ে কথা বলে। আর সম্পূর্ণা নেহাত গোবেচারা বটে, কিন্তু লেখাপড়ায় তো খুবই ভালো। তাছাড়া মেয়েটির বাবা এমনভাবে ধরে পড়ল যেন সম্পূর্ণা এখানে না থাকতে পারলে ওর পড়াশোনাই বরবাদ হয়ে যাবে। বেশভূষা দেখে খুব একটা অবস্থাপন্ন মনে হলো না বাবাটিকে। সে যখন কষ্ট করেও মেয়েকে রাখতে চায় এখানে, তাকে একটু সাহায্য করলে ক্ষতি কী? মেয়েটাকেও নয় একটু খাতিরদারিই করলো। ব্যালকনিতে ফিরে এসব কথাই ভাবছিল করবী। একসময় চা দিয়ে গেল প্রতিমা। বৃষ্টিও থেমেছে, একটু একটু করে সরছে মেঘ, গড়াচ্ছে বিকেল। আলো যেন বেড়েছিল সামান্য, আবারও পড়ে এলো। সম্পূর্ণা ফিরল 6:45 নাগাদ। ব্যালকনি থেকেই করবী দেখতে পেল। গেট ঠেলে ঢুকছে মেয়েটা, কাঁধে ভারী ব্যাগ, হাতে রঙিন ছাতা, পরনে সালোয়ার কামিজ। কি ভেবে খাওয়ার জায়গাটায় এলো করবী। শান্ত পায়ে দোতলায় এসে চটি ছাড়ল সম্পূর্ণা। রবারের স্যান্ডেল গলিয়ে ঘরের পানে এগোচ্ছে। করবী স্মিত মুখে বলল, আজ তোমার অনেকটা দেরি হলো যে, কাল তো 4টের মধ্যে ফিরেছিলে। এ বাড়িতে 2 সপ্তাহ পেরিয়ে গেল, এখনো জড়তা কাটেনি সম্পূর্ণার। নিচু স্বরে বলল, আজ প্র্যাকটিক্যাল ছিল, এক্সপেরিমেন্ট শেষ না হলে তো বেরোনো যাবে না। ক্লাস তাহলে ঠিকমতো করছো? করতেই হয়, খুব কড়াকড়ি। তাই বুঝি? করবী ইচ্ছে করে গলা ওঠালো। শোয়ার ঘরে অনুব্রত সম্ভবত বেরোনোর জন্য তৈরি হচ্ছে। অনুব্রত যাতে শুনতে পায় এমনভাবে জিজ্ঞাসা করল, দুপুরে আজ কি খেলে? চাউমিন। তোমাদের ক্যান্টিনে? করবী নাক কুচকল। খুব খারাপ বানায় নিশ্চয়ই, সস ফস ঢেলে একটা কিংভূত কিমাকার। আমার মন্দ লাগে না। খিদের পেটে বিষ অমৃত। সেই কোন সকালে খেয়ে বেরোও। করবী আর এক পর্দা গলা তুলল। আমি নিজের হাতে প্রতিমাকে চাউমিন বানানো শিখিয়েছি, রবিবার করতে বলবো, খেয়ে দেখো কেমন সুস্বাদু। সম্পূর্ণা অল্প ঠোঁট ফাঁক করে হাসল। করবী বলল, এখন একটু চা খাবে তো? না হলেও চলবে, আমার তো চায়ের তেমন নেশা নেই। আরে খাও খাও। দোতলায় প্রতিমাকে এদিক ওদিক দেখতে না পেয়ে সিঁড়ির মুখে গিয়ে নির্দেশ ছুড়ল করবী, 2 কাপ চায়ের জল বসাতো। তোর মামা যদি খায় তো 3 কাপ, সঙ্গে একটু মুড়ি বাদামও মেখে দিস মেয়েটাকে। সম্পূর্ণা আরও যেন সংকুচিত হয়ে গেছে। ওকে চাঙ্গা করতেই বুঝি করবী বলল,
সর্বক্ষণ এত জড়সড় হয়ে থাকো কেন? চনমনে হও। ইউনিভার্সিটিতে বন্ধু বান্ধব হলো? 2-4 জন মাত্র। একটু মেলামেশা করো। সন্ধেবেলা শুধুই বইয়ে মুখ গুজে না থেকে বসার ঘরে এসে একটু টিভি ফিভিও দেখতে পারো তো। রূপসার তো তাও ল্যাপটপ আছে, সে যা হোক খাটুর খুটুর করে। তুমি চাইলে আমাদের কম্পিউটারেও গিয়ে বসতে পারো। পরামর্শ বিতরণের মাঝেই করবী দেখতে পেল অনুব্রতকে। ঘর থেকে বেরিয়েছে, বিকেলের সাজ করে গটগটিয়ে চলে গেল সামনে দিয়ে। মুখখানা যেন তোলোহারি। সিঁড়ির গেটটা অনাবশ্যক শব্দ করে যেন বন্ধ করল আজ। রাতে খাওয়ার টেবিলেও অনুব্রত গোমরা। করবী টের পাচ্ছিল। তখন সম্পূর্ণাকে আপ্যায়নটা এখনো পরিপাক করে উঠতে পারেনি অনুব্রত। সান্ধ্য ভ্রমণের পর 1 পেগের জায়গায় আজ 2 পেগ হুইস্কি নিয়েছিল, তবুও রূপসা আর সম্পূর্ণাও খেতে বসেছে একসঙ্গে। এটাই এখন এবাড়ির রেওয়াজ। অন্যদিন আড়ে আড়ে মেয়ে দুটোকে দেখে অনুব্রত, আজ চোখ তুলে তাকাচ্ছেই না। করবীর মজা লাগছিল। 70 পেরোনো লোকটা আবার যেন ছেলে মানুষ হয়ে যাচ্ছে। সেই কচি রাজার মতো রাগ, পুচকে ছোটুর মতো গোঁ। বোঝা যায় বাপ ছেলেরা একই ধাতুতে গড়া। রূপসা ডাল দিয়ে ভাত মাখছিল, হাত থামিয়ে হঠাৎ বলল, কাল আমি কিন্তু ব্রেকফাস্ট খাবো না মাসিমা। কেন? ভোর ভোর বেরিয়ে যাব, ফিরবো রবিবার রাতে। বাড়ি যাচ্ছ বুঝি? না, দেখেছেন নিশ্চয়ই ঘাটালে বন্যা হয়েছে। যাদবপুর ইউনিভার্সিটি থেকে একটা টিম যাচ্ছে রিলিফ নিয়ে, আমিও আছি টিমে। উমা, ইউনিভার্সিটি এরকম পাঠায় নাকি? না না, আমরা একটা গ্রুপ মতো তৈরি করেছি, কিছু কিছু স্টুডেন্ট, অধ্যাপক, আমরা রিসার্চ স্কলাররাও আছি কয়েকজন। আমরাই টাকা পয়সা তুলেছি, জামা কাপড় চাল ডালও সাধ্যমতো জোগাড় করেছি। তুমি এসব করে বেড়াও? আচমকা অনুব্রত ঝাঁঝালো স্বর বেজে উঠেছে। লেখাপড়া শিখিয়ে তুলে যত সব অকাজ। তা কেন মেসোমশাই? রূপসা নরমভাবেই বলল, বিপন্ন অসহায় মানুষের পাশে দাঁড়ানো তো খারাপ কিছু নয়। তোমার অ্যালটেড কাজ করাটাই তোমার একমাত্র ডিউটি। ভুলে যেও না তার জন্য তুমি সরকারের ঘর থেকে মাসে মাসে টাকা পাচ্ছ। সরকারের টাকা তো জনগণেরই টাকা, তার মধ্যে তো বন্যায় ডুবে যাওয়া, ঘর বাড়ি হারানো মানুষগুলোও পড়ে। তাদের বিপদে আপদে সাহায্য করাটা তো আমাদের কর্তব্যও বটে। ওভাবে চুলচেরা বিচার হয়? সরকার পাবলিকের কাছ থেকে ট্যাক্স নেয়, সুতরাং বিপদ আপদ থেকে তাদের রক্ষা করা সরকারেরই ডিউটি। সে তো বটেই মেসোমশাই, তবু নাগরিক হিসেবে আমাদেরও তো কিছু করা উচিত। কত সুযোগ সুবিধে পাচ্ছি আমরা, পাবলিকের ট্যাক্সের টাকায় লেখাপড়া শিখছি। কেউ কেউ হয়তো বিদেশেও চলে যাব, অনেকটাই অ্যাফ্লুয়েন্ট লাইফ লিড করব। প্রত্যেকটা সিটিজেনের সেই রাইট আছে, দেশে যা যা সুবিধে পায় সেগুলোও তার প্রাপ্য। তেমনি বিদেশের যে কোনো প্রান্তে গিয়ে নিজের যোগ্যতা অনুযায়ী টাকা রোজগার করাটাও তার অধিকার। কিন্তু অধিকার তো একটা দুমুখ মুদ্রা মেসোমশাই, তার উল্টো পিঠে কর্তব্য বলেও একটা কথা আছে। রূপসা হাসল। মাসিমার মুখে শুনেছি আপনি ডিভিসিতে খুব বড় চাকরি করতেন, তখন নিশ্চয়ই বহুবার লেবার ট্রাবল ফেস করেছেন। হ্যাঁ করেছি। সো ভেবে দেখুন, দাবি দাওয়া নিয়ে আন্দোলনের সময় শ্রমিকরা তাদের অধিকারের কথা বলেছে, তখন কি আপনার মনে হয়নি কর্তব্যের দিকটাও এদের স্মরণ করিয়ে দেওয়া উচিত? জীবনের প্রতিটি অধিকারের ক্ষেত্রে নিয়মটা কি একই নয়, আপনিই বলুন। আর কর্তব্য ছাড়াও বন্যার্তদের সাহায্য করার একটা মানবিক দিকও তো আছে। অনুব্রত আর জবাব দিল না, গোঁজ মুখে খাচ্ছে। আহার শেষ করে দীর্ঘকালের টেবিল ম্যানার্স ভুলে কাউকে কিছু না বলেই সোজা বেসিনে। রূপসা সম্পূর্ণা কেউই অবশ্য খেয়াল করল না ব্যাপারটা। খেয়ে দিয়ে ঘরে চলে গেছে তারা, কিন্তু করবীর নজর এড়ায়নি। প্রতিমা বাসনকোসন নিয়ে তেতলায় উঠে যাওয়ার পর
এসেছে বসার ঘরে অনুব্রতর পাশে। টিভি চালিয়ে কি একটা ক্রিকেট ম্যাচ দেখছিল অনুব্রত। করবী আসা মাত্রই রিমোটখানা রেখে দিল সেন্টার টেবিল। গুমোট গলায় বলল, নাও, এখন তো তোমার সিরিয়ালের টাইম। এই সিরিয়ালটা তো তুমিও দেখো। ইচ্ছে করছে না, এখন শুতে যাব। খুব চটে আছো? মেয়েটার সঙ্গে তর্কে এঁটে উঠতে পারলে না বলে? জোর দাবড়ানি দিতাম, তোমার কথা ভেবে চেপে গেলাম। মহা বক্তিয়ার মেয়ে, বুলির ফুলঝুরি ছুটছে। মানবিকতা, অধিকার, কর্তব্য। কথাগুলো বুঝি খুব গায়ে লেগেছে ইঞ্জিনিয়ার সাহেবের? করবী মুখখানা নিরীহ করল। ফালতু বকবক করো না তো, ভালো লাগে না। তাই নাকি দুই ছেলের কথা মনে পড়ে যাচ্ছে, যারা শুধু অধিকারটাই বোঝে, কর্তব্যের ব্যাপারে ঢুঁ ঢুঁ। কটমট চোখে স্ত্রীকে এক ঝলক দেখল অনুব্রত, আবার ঘুরিয়ে নিল মুখ। মানুষটা কি ফুঁসছে নাকি গরম বাতাস বইছে বুকের মাঝে? করবী বুঝতে পারছিল না। ব্যাস বন্ধুরা, শেষ হলো আমার আজকের গল্প। সুচিত্রা ভট্টাচার্যের এই উপন্যাসটি আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ও হ্যাঁ, আর তার সাথে এটিও জানাতে ভুলবেন না যে আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করা যাক। গল্পের পরবর্তী অংশ নিয়ে আবার খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথে রাখবেন আমার চ্যানেল প্রচেষ্টায় রেবাকে। সকলকে ধন্যবাদ।